ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস ফাউন্ডেশনের। উই আর ভেরি ক্লোজ টু দ্য এন্ড। তারপরে আমাদের শুরু হয়ে যাবে মেইন বই। মেইন বইয়ে যাওয়ার জন্য যা কিছু দরকার আগে থেকে জানা সেগুলো আমরা জানতেছি এখানে। সো আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। দেখো কী কী শেখা লাগবে। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন বাই স্ট্রাকচারাল ফর্মুলা। আমরা গতদিন দেখছিলাম অ্যাসিড বেস প্রিন্সিপালটা, তাই না? অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের প্রিন্সিপাল। সো এখন ঘটনা হচ্ছে ওই প্রিন্সিপালটা কি কারো মনে আছে, বলতে পারবা? এক কথায় বললে কি দাঁড়াবে? ওইটা ছিল the hydrogen মানে protonic hydrogen of the acid will be replaced by the metal of the base. সাবাস। এই যে মুখে যেমন এখন আছে এরকম যেন মাথায় থাকে, মানে মুখে থাকে সব সময়, তা নাহলে কিন্তু ঝামেলা। কারণ এটা একদম ঠোঁটের আগায় থাকা লাগবে, বুঝলে? সব সময় কাজে লাগবে। আচ্ছা, তো ওই জিনিসটা তো আমরা রিয়াকশন ইকুয়েশন আকারে লিখছিলাম, কিন্তু এখন আজকে আমরা দেখব হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে। তারপর হচ্ছে ডিহাইড্রেশন অফ অক্সি অ্যাসিডস। এই জিনিসটাকে আমার ডিহাইড্রেশন বলতে ইচ্ছা করে না, আমার বলতে ইচ্ছা করে অ্যানহাইড্রেশন। ডিহাইড্রেশন বললে কেমন জানি বায়োলজি শোনা যায়, মানে ওই যে আমাদের গরমকালে যে ডিহাইড্রেশন হয় অনেকটা ওই রকম, মানে ব্যাপারটা তো বুঝতে পারছো, পানি বের করে ফেলবো আর কি আমরা। তারপর হচ্ছে অর্থো অ্যাসিড মেটা অ্যাসিড কী জিনিস সেটা দেখবো, আর হচ্ছে অক্সাইডের ক্লাসিফিকেশন। চলো, এখন ঘটনা হচ্ছে গত দিনের তোমাদের দেওয়া কিছু বাড়ির কাজ ছিল, বাড়ির কাজ করছো অল্প লোকজন দেখলাম, এখন খাবা মায়ের। সো এই রিয়াকশনগুলো ব্যালেন্স করার কথা। আমাকে বলো কি করা লাগবে। প্রথমটা তো সহজ বলেন, কাকে দিয়ে আগে কাজ শুরু করব আমরা? ও বাই দ্য প্রথমে ওয়ে, solvent দিয়ে কাজ করতে হবে। একটু এক সেকেন্ড, আমি আগে আরও দুইটা রিয়াকশন একটু লিখি, তাহলে বুঝবা আর কি। সেই ব্যাপারটা হচ্ছে রিয়াকশনগুলো করতে গেলে একটু তোমার অবজারভেশন যদি কাজে লাগাও তাহলে কিছু জিনিস বোঝার কথা। যেমন ধরো KMnO4 থাকলেই কমন কিছু প্রোডাক্ট আমরা পাই। বলো তো কী কী প্রোডাক্ট, খেয়াল করছো? KMnO4 এর রিয়াকশনগুলোতে কমন কিছু প্রোডাক্ট আমরা অলওয়েজ পাই। কী কী দেখো তো? ভাই K2SO4 K2SO4 আসে, আবার ম্যাঙ্গানিজ ছিল এখানে, দেখো MnSO4 আসে। KMnO4 এর যত রিয়াকশন পাবা সব জায়গায় এই দুইটা জিনিস কমন, মাস্ট থাকবেই। এই যে দেখো আসেই। আবার K2CR2O7 এর রিয়াকশন যদি হয় তাহলে বলো তো এখানে প্রোডাক্ট কী কী পাওয়া যায় কমনলি, বলেন? পটাশিয়াম থেকে তো আসছে, ভাই বুঝছি, পটাশিয়াম K2SO4 সালফেট। আর আরেকটা দেখো, এই যে ক্রোমিয়াম থেকে আসছে কি Cr2SO4 3। সো এই ব্যাপারগুলো অবজারভেশনে আসার কথা, যে এদের রিয়াকশন হইলে এই জিনিসটা হয় কমনলি। তাহলে এবার একটু ভাবো তো, এইখানে যে সালফারটা আছে এই সালফারটা কোত্থেকে আসছে বলে মনে হয়? ইজ দ্য সোর্স সালফিউরিক অ্যাসিড অর H2S? কি মনে হয়, বলো? সোর্সটা কি? খেয়াল করো, এই যে সালফিউরিক অ্যাসিড থেকে অলওয়েজ কিন্তু সালফেট র্যাডিক্যালটা আসতেছে, সালফার কিন্তু আসতেছে না। আগে যদি আসতো তাহলে আগের রিয়াকশনে তো সালফিউরিক অ্যাসিড ছিল, এইখানেও সালফার আছে বুঝলাম, কিন্তু এইখানে তো আবার সালফার নাই, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোনো সালফার নাই, এই যে ভাই আলাদা করে সালফার। তারপর এইখানেও সালফিউরিক অ্যাসিড ছিল, কিন্তু এখানে কিন্তু সালফার নাই। তাহলে বলেন তো এই H2Sটা আসছে অ্যাকচুয়ালি কোত্থেকে, বলো? ভাই এই সালফারটা তো H2S থেকে আসছে তাই। এটা বেসিক্যালি H2S থেকে আসছে। আচ্ছা, তারপরে বলো তো এইখানে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা তাহলে কোত্থেকে আসছে, ভাবেন তো কোত্থেকে আসছে? তাকায় দেখো, এই যে KMnO4 আর এটা সালফিউরিক। পারক্সাইড হ্যাঁ, থেকে আসছে। এটা আসছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। এই ক্লোরিন আসছে কোত্থেকে বলো তো? ক্লোরিন ভাই ক্লোরিন আসছে HCl থেকে। কোত্থেকে? HCl থেকে আসছে। সো এই ব্যাপারগুলো যদি আমরা একটু ধরতে পারি তাহলে দেখবা যে রিয়াকশন ব্যালেন্স করা আরও অনেক সহজ হয়ে যায়, যে সোর্সটা যদি ধরা যায় যে এই ভদ্রলোক আইসে করতে। আচ্ছা, তাহলে এবার আমি আরও কিছু রিয়াকশন দেখাই। ধরো এরকম একটা রিয়াকশন যে K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, মানে রিয়াকশনগুলো নিয়ে আমরা ডিটেল পড়বো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে, কিন্তু এখন একটু দেখাচ্ছি যে কোনো একটা কিছু করতে গেলে অবজারভেশন কীভাবে কাজে লাগাইতে হয়। এর সাথে ধরো অক্সালিক অ্যাসিড আছে H2C2O4। তো এটার প্রোডাক্টে কী হবে তাহলে গেস করো তো, বলো প্রোডাক্টে কী পাওয়া যাবে? K2Cr2O7 থাকলে সবসময় আমরা দেখছি না কি তৈরি হয় বলো তো? ভাই K2SO4 পাওয়া K2SO4 যায়, আর হচ্ছে Cr2SO4 3, ক্রোমিয়াম সালফেট বলে এটাকে। অক্সালিক অ্যাসিড, এইখান থেকে এবার এক্সক্লুসিভ জিনিস আসবে, সেই জিনিসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসবে, আর সব কিছু মিলে তৈরি হবে হচ্ছে পানি। রিয়াকশনগুলো কীভাবে হয় পরে শিখবা, আপাতত জাস্ট দেখে রাখো। সো এটার ব্যালেন্স করতে গেলে আমাকে তোমার দুইটা নাম্বার দিয়ে দেওয়ার কথা। সো এইটার কারণে ওইখানে যাবে হচ্ছে 6, আর এটার কারণে এখানে আসবে 2। সো কী বলছিলাম, যে তোমাদেরকে যে দুইটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওই দুইটা নাম্বারের রেশিও কিন্তু ফিক্স থাকার কথা ছিল, তার মানে 2:6 ফিক্সড।
এখন আমি এখানে 2 আর 6 না রেখে একটা চালাকি করতে পারি না? কি করতে পারি কত? এখানে 1 দিতে পারি আর এখানে কত 3 দিতে পারি, তাহলে জিনিসটা আরও সহজে হবে। বুঝতে পারছো কি? 2:6, 1:3, একই তো কথা। ভাই ওকে, কিন্তু চাইলে কি করা যায় এটা, কারণ পরে তো আবার হ্যাঁ মানে মিলাই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার যত নাম্বার ছোট হবে তত আমার জন্য মিলানোটা সহজ, হিসাব নিকাশ করাটা সহজ, এটা কোনো ব্যাপারই না, এটা চাইলেই করা যায়। ওকে, চলো এখন তাহলে কাকে দিয়ে কাজ শুরু করবো বলো? পটাশিয়াম। পটাশিয়াম দুইটা আছে এখানে, তাহলে এখানেও দুইটা আছে, এখানে 1 দিলাম, খেলা শেষ। তারপরে কাকে দেখা উচিত? পটাশিয়ামের সাথে যে আছে, ক্রোমিয়াম। এখানে আছে সালফার, ওই পাশে আছে ক্রোমিয়াম। প্রায়োরিটি দিচ্ছি ক্রোমিয়ামকে, কারণ ক্রোমিয়াম একটা মেটাল। তাহলে ক্রোমিয়াম এখানে দুইটা আছে, এখানে 1 দিব, খেলা শেষ। এবার কাকে দেখা উচিত বলো? সালফার। সালফার। কোথায় দেখবো আগে, রাইট সাইডে নাকি লেফট সাইডে, কোথায়? ভাই রাইট সাইডে। লেফট সাইডে সালফার যেখানে আছে ওখানে তো আমি এখনো ভিজিট করি নাই, দেখতে পাচ্ছ? আমি এখানে কেমনে কাউন্ট করব? আমার আগে রাইট সাইডে কাউন্ট করতে হবে, কনফিডেন্ট আনসার লাগবে, নট কোয়েশ্চেন, কনফিডেন্ট আনসার। তাহলে রাইট সাইডে টোটাল সালফার কয়টা আছে বলো? কাউন্ট তো সহজ তো। 4টা। 4টা। সব কথার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন কেন? মানে বি কনফিডেন্ট যে হ্যাঁ চোখে দেখা যাচ্ছে 4টা, এখানে 3টার একটা 4টা। ভাই সরি কিছু মাইন্ড করেন না ভাই, কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই ক্লাস থেকে রেকর্ড হচ্ছে? হ্যাঁ। আচ্ছা না ঠিক আছে না ভাই, একটু মানে আপনার ইয়াটার কারণে দেখা যাচ্ছিল না স্ক্রিন। ও আচ্ছা, ওকে। 4 ভাই, রেকর্ড হচ্ছে তো। হুম, 4টা আছে ডান পাশে, তাহলে লেফট সাইড একটা 4 দিব, খেলা শেষ। এবার কাকে দেখা উচিত বলো? ভাই কার্বনকে। হ্যাঁ, কার্বনকে দেখা যায়, তবে যেহেতু তুমি সালফার মিলাইছো, সালফারের সাথে কি ছিল? হাইড্রোজেন ছিল, আবার এখানেও হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা তো মিলে আসা যায়। হাইড্রোজেন দেখো 4 আর 3 7, তাহলে এখানে একটা 7 দেই, হাইড্রোজেন মিলে গেল। ঠিক আছে না? এইবার তোমার দেখা উচিত কার্বনকে। এখন খেয়াল করো, কার্বনের ব্যাপারটা খুবই এক্সক্লুসিভ। আমরা বুঝতে পারতেছি অক্সালিক অ্যাসিড থেকেই সমস্ত কার্বন এখানে চলে গেছে। তাহলে এইখানে যে কটা কার্বন ছিল, এখানে যেটা আছে 3 দুগুণী 6, এটা কাউন্ট করে এখানে বসাই দিলেই তো হয়ে যায়। ব্যাপারটা কি বুঝছো? জি এক্সক্লুসিভ ভাই। প্রোডাক্ট খুঁজে বের করা, সিস্টেমটা হচ্ছে এই আর কি। সো এই কনসেপ্টটা যদি আমরা একটু এখানে কাজে লাগাই, তাহলে চলো দেখি কি হয়। প্রথমে দেখবো পটাশিয়ামকে, পটাশিয়াম দুইটা আছে, এখানেও দুইটা আছে, তাহলে এখানে একটা 1 দিলে কাজ শেষ। তারপরে দেখা উচিত ম্যাঙ্গানিজকে, ম্যাঙ্গানিজ এখানে দুইটা আছে, তাহলে একটা 2 দিব, কাজ শেষ। তারপরে কাকে দেখা উচিত বলো এবার? ভাই Who should we look at? পরে হ্যাঁ, সালফারকে। সালফার কি কোথায়, ডান পাশে নাকি বাম পাশে? ডান পাশে। কয়টা বলো? 3টা। তাহলে কি করবো এখানে? সালফিউরিক অ্যাসিডের সামনে একটা 3। 3। তারপরে কাকে দেখা উচিত বলো? হাইড্রোজেনকে। হাইড্রোজেন। লেফট সাইডে 5 আর 3 8, তাহলে এখানে একটা 8। এইবার অক্সিজেনের ঝামেলা। এখন অক্সিজেন মিলানো যায় দুইভাবে, একটা হচ্ছে লেফট সাইডে টোটাল অক্সিজেন কাউন্ট দিয়ে এসে এখানে দেখতে হবে কতটুকু রিমেইনিং আছে, বাকি আছে, সেটা এখানে বসাই দিতে হবে। এর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, তোমার বোঝা উচিত এই অক্সিজেনগুলো সব আসছে কোত্থেকে বলুন তো? তাকায় দেখেন কোত্থেকে আসছে, আসছে সব। ভাই অক্সিজেন গুলো তো সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। আরে না রে পাগল, সালফিউরিক অ্যাসিড তো অন্যান্য রিয়াকশনেও আছে, এখানে আছে না? তো এখানে তো অক্সিজেন হয় নাই, তো কোথাও অক্সিজেন হয় নাই, কেন আচ্ছা হচ্ছে ভাই ও অক্সিজেন? তো এটা এক্সক্লুসিভ পারঅক্সাইড থেকে। রিজন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। আচ্ছা, তাহলে এবার বলো আমাকে কি হবে? এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে কত? 5 দুগুণী 10টা, তাহলে এখানে কি দিয়ে দেওয়া লাগবে? 5। শেষ। বুঝিয়াছো? বোঝা না? জি ভাই। চাইলে আমরা কাউন্ট দিয়ে টোটাল মিলায় দেখতে পারি মিলছে কিনা। এখানে অক্সিজেন কয়টা? 4 দুগুণী 8, এখানে 3 4 12, এখানে 5 দুগুণী 10, তাহলে 10 আর 12 কত? 22, 22 আর 8 হচ্ছে 30। লেফট সাইডে টোটালি 30টা অক্সিজেন আছে, রাইট সাইডে কি অবস্থা? 4, এখানে 4 দুগুণী 8, এখানে 5 দুগুণী 10, এখানে 8, তাহলে দেখো 8 আর 8 16, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 10 30, ডান, সব মিলে গেছে। বুঝিয়াছো? জি ভাই। সহজ। সো ঘটনা হচ্ছে, পরের রিয়াকশনে যদি যাই আমরা, বলো কাকে দিয়ে কাজ শুরু করা লাগবে আমাদের? পটাশিয়াম। পটাশিয়াম। পটাশিয়াম একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে কি করা লাগবে এই রিয়াকশনে? অবশ্যই তাড়াতাড়ি একটা 2 বানানো লাগবে। 1-এর জায়গায় 2 হবে, 1-এর জায়গায় 2 হবে, এখানে 2 লিখে দিলাম, আর এখানে 5-এর জায়গায় কত হয়ে যাবে তাহলে? শিওরলি 10 হয়ে যাবে। বুঝিয়াছো? রেশিও ফিক্স রাখতেছি আমরা। জি। তাহলে পটাশিয়ামের সামনে, পটাশিয়াম সালফেটের সামনে একটা 1 দিয়ে দিলাম, তারপরে ম্যাঙ্গানিজ দুইটা আছে, এখানে একটা 2 দিয়ে দিলাম। এবার কাকে দেখা উচিত বলেন? সালফার। সালফার 2 1 3, ইট মিনস দেয়ার শুড বি 3। এবার হাইড্রোজেন।
হাইড্রোজেনের ঝামেলা হচ্ছে এখানে 3 দুগুণী 6টা, 6 আর 10 কত 16, তাহলে এখানে কত যাবে 8 যাবে, বুঝিয়াছো? জি এবার বলো কাকে দেখা উচিত? ক্লোরিন ক্লোরিন। Chlorine. ক্লোরিন, ক্লোরিনের সোর্স কোনটা ছিল? HCl, আর তো কোনো সোর্স নাই তো। HCl. তাহলে জি এখানে ক্লোরিন কয়টা বলো তো? 10টা, তাই না? 10টা আছে, জি। তাহলে এখানে কত দিব? 5 দিব। এখন তোমার কনফিউশন কাকে নিয়ে থাকা উচিত বলেন তো? এক ভদ্রলোককে নিয়ে থাকা উচিত তো কনফিউশন এখনো। অক্সিজেন, তাকে আমরা ধরিই নেই। তাহলে এখন অক্সিজেন মিলাও। লেফট সাইডে 4 দুগুণী 8, এখানে কত 3 4 12, এখানে তো কোনো অক্সিজেন নাই, তাহলে 12 আর 8 কত? টোটালি 20টা। এখানে 4টা, এখানে 4 দুগুণী 8, আর এখানে 8, 8 আর 8 16, 16 আর 4 দেখো 20। দেখেছো, সব মিলে যায়, সব মিলে যায়, কি মজা। ওকে, এবার পরে রিয়াকশন ধরি। পটাশিয়ামের সামনে 2 আছে, তাহলে এখানে একটা 1 দিলে কাজ হবে। তারপরে কাকে ধরি? ম্যাঙ্গানিজকে ধরি, 2টা আছে, তাহলে একটা 2 দিলাম, কাজ হয়ে গেল। তারপরে কাকে দেখবো বলো? সালফার। সালফার বলতে সালফেট, মানে সালফেট ফর্মে যেগুলো আছে, ওই সালফারটা কিন্তু কোত্থেকে আসছে একটু আগে বলছি। এই সালফারটা কোত্থেকে আসছে বলো তো? H2S থেকে। H2S. ওইটাকে ধরা যাবে না, ওইটা বাদে সালফেট ফর্মে যেগুলো আছে সেগুলোকে ধরো। তাহলে এখানে কয়টা আছে? 2 আর 1 3, তাহলে এইগুলো আসছে এই সালফেট থেকে, তাহলে এখানে একটা 3 হবে। তারপরে এবার কাকে ধরা উচিত বলেন এবার বলো। ভাই এই H2S থেকে যে সালফারটা আসছে ওইটাকে ওরে ধরে পাগল, এইসব খুচরা জিনিস পরে, তুমি সালফারের সাথে রিলেটেড কে আছে সবসময় পাশের জনের দিকে দেখতে হয়। একে যদি মিলিয়ে ফেলি, হাইড্রোজেন, মানে Hydrogen. যারে ধরবা তার পাশে দেখবা যে কে আছে, তাকে তো মিলিয়ে ফেলা যাবে। হাইড্রোজেন টোটালি কয়টা? 8টা, তাহলে এখানে পানির সামনে 8 যাবে। আর এইবার তুমি H2S কে দেখো, 5টা H2S আছে, তার মানে এখানে 5 হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বুঝেছো ব্যালেন্স? এবার চলো আমরা একটু মিলাই দেখি মিলছে কিনা এখানে। লেফট সাইডে অক্সিজেন কয়টা? 4 দুগুণে 8, 3 4 12, 12 আর 8 কত? 20। তাহলে এখানে 4, এখানে 4 দুগুণে 8 আর 8, 8 আর 8 16, আর 4 20, মিলে গেছে। সো ঘটনা হচ্ছে দেখো, এই যে আমি তোমাদেরকে অক্সিজেনগুলো লাস্টে প্রত্যেকটা রিয়েকশনে মিলাই মিলাই দেখাচ্ছি। আমি যদিও বলছি সবার সামনে নাম্বার একটা থাকলেই তুমি শিওর থাকো যে তোমার মিলে গেছে, তারপরেও তোমাদের যেটা করা উচিত নিজেরা করার সময় মিলায় দেখা। কারণ এই জিনিসটা আমি বহু বছর ধরে করতে করতে, গত 19টা বছর ধরে এই কাজই করতেছি। আমি তো কনফিডেন্ট, আমি তো ড্যাম কনফিডেন্ট এটা মিলবে, কিন্তু ইউ শুড বি মাস্টার অ্যান্ড কনফিডেন্ট অন ইউর ওন স্টাইল। তোমার নিজের করে দেখা উচিত। তোমার নিজের হাতে যখন করবা তখনই তোমার মধ্যে কনফিডেন্স ভর করবে। আমারে দেখে তোমার কনফিডেন্স আসবে না যে ওস্তাদে এমনি ব্যাট চালাইলে এটা ছক্কা হয়, ওটা আমি দেখছি, ইট ডাজেন্ট ওয়ার্ক। তোমার নিজের একটা ট্রায়াল ম্যাচে নাইমা ওই ছক্কা পিটায় দেখতে হবে যে এমনি ব্যাট চালাইতে গেলে কী কী প্রবলেম ফেস করা লাগে, কোন মাসেলে টান পড়ে, সব ঠিক করে খেলে ফেলা লাগবে, তাহলে তুমি মেইন মানে ম্যাচের সময় হারিয়ে যাবো আর কি। নিচের রিয়াকশনে আসেন, এখানে কি করা উচিত বলেন প্রথমেই বলা? ভাই প্রথমে পটাশিয়াম ব্যালেন্স। Potassium. আরেকটু ভাবো। এইখানে এলসিএম করে নিতে হবে কি তাহলে রেশিওটা? রেশিওটা কমায় নিলে ভালো হয় না? মানে রেশিও ফিক্স রেখে নাম্বার কমায় নিলে ভালো হয় না? 2 আর 6 আছে, তাহলে লেটস পুট ইট হিয়ার 1, আর এখানে কত বলেন তো? 3, 2 6। বুঝছো তো আমার কথা? মানে রেশিও, তো আগের রেশিও এক্সাম্পল গুলোতে মানে গত ক্লাসে আপনি দুই একটা এক্সাম্পল দেখিয়েছিলেন, ওইখানে আপনি আবার লাস্টে এসে ডাবল করেছিলেন, তাহলে হ্যাঁ। ওটা ওইটা ডাবল মানে- করছিলাম, দ্যাট ওয়াজ আ নেসেসিটি। ওই জায়গায় ডিমান্ড করছিল, এখানে তো করতেছে না। তো আমার এখানে বড় নাম্বার থাকলে আমি সবসময় আগে ছোটো করে নিই। ওই যে ওই রিয়াকশনে দেখলাম না, ওই কোন রিয়াকশনে জানি এইটাতে লাগলে আমি ডাবল করব, না লাগলে আমি ছোটো করে নিব, বাট রেশিও ফিক্স রাখবো। নিয়মটা হচ্ছে এটা, বুঝিয়াছো? জি মানে আই উইল ডু অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ওকে। সো পটাশিয়াম ওইখানে 2টা দেখো, এখানেও 2টা আছে, তাহলে 1 দিলাম, খেলা শেষ। তাহলে তো আমার লাগতেছে না তো এত বড় নাম্বার, আমার দরকার কি? তারপরে বলো কাকে ধরা উচিত এবার? ক্রোমিয়ামকে। ক্রোমিয়াম Chromium. 2টা, হ্যাঁ ধরলাম, শেষ। তারপরে কাকে ধরা উচিত এবার? তোমরা পাশের জনকে কখনোই দেখো না, এইভাবে তো আটকে যাবা। যারে করছো তার পাশে সবসময় তাকাবা যে তার পাশেরটাকে ধরি। পটাশিয়াম করছিলাম পাশে, সালফার ধরতে পারতেছি না। Sulfation. ক্রোমিয়াম করছি না, তাহলে তার পাশে সালফার। এবার সালফারকে করা উচিত, তোমার মাথায় বারবার আসতে হবে যাকে ধরবো তার পাশে, যাকে ধরবো তারপরে তার পাশে। এইভাবে করতে থাকলে তখন তোমার ব্রেন একা একা ফায়ার করে যে এখন এটা করা উচিত। হ্যাঁ, এখানে যে সালফারটা আছে ওইখানে কিন্তু পিওর সালফার আছে। কোন সালফারকে ধরবো বলো? সালফেটের সালফার নাকি পিওর সালফার, কোনটা?
সালফেট এতক্ষণ যেহেতু ওগুলো কোনটা কোথায় আছে সেগুলো সব কারণ এক একটু সাইডে আগে বলছি সব মেইন রয়েছে। মেইন কারণ ওইটা না, মেইন কারণ হচ্ছে এই H2S থেকে এক্সক্লুসিভলি সালফার গেছে, ওইটার ব্যাপার আলাদা। আর এই সালফেটগুলো কোত্থেকে আসছে এইটা একটু তাকায় দেখো না, এই সালফেটগুলো গেছে কিন্তু সব কোত্থেকে বলেন তো, সালফিউরিক অ্যাসিড থেকে। আমার কথা কি বুঝিয়াছো? জি ভাই। সোর্স খেয়াল করে দেখো তাহলে। ব্যাপারটা হচ্ছে এখানে টোটালি সালফার কয়টা, সালফেটের সালফার কয়টা, 3 আর 1 4। তাহলে এখানে একটা 4 দিব, কাজ শেষ। তারপরে কি হাইড্রোজেন মিলানো যাবে, যাকে ধরবা তার পাশে দেখবা কে আছে, হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা 4 দিলাম। তারপরে বলেন এবার কি করা উচিত? ভাই শুধু H2S এর সালফার এবার সালফার, ক্যালকুলেট। কি করব কি তাই বলো, জাস্ট ডু ইট। ভাই রাইট H2S এর সাইড সালফার এস হিসাব এর করতে এখানে হবে। এত কথা 3 না দিয়ে বল, দিব। আমাকে এটা কর, জাস্ট বলো এইটা করো, ডু ইট। ভাই H2S এর রাইট তো সাইড 3টা সালফারে, আবার H2S, ওইটা এত কথা শুনতে চাই না, জাস্ট টেল মি। এখানে রাইট যান, এটা সাইডের বসান। সালফারে আগে 3 দিয়ে দিতে 3 হবে। দেন, হ্যাঁ এইটা ওই নিয়ম বলার কাজ শেষ। তোমার এখন এটা লাস্ট প্র্যাকটিস ছিল, তার মানে ইউ আর এ প্রো। তুমি এখন আমার কাছে সার্টিফিকেট পেয়ে গেছো, ইউ আর এ প্রো। সো ইউ শুড বি টকিং লাইক এ প্রো। আর বোঝানোর দরকার নেই আমাকে, ঠিক আছে? যে এইখানে যান, আপনি এটা বসান, আমি জানি এটার কারণটা কি। সো আশা করা যায় পারছো, বাট পারবা কিনা এটা কিন্তু পুরোটা ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপর। আই হ্যাভ শোন ইউ অল দ্য টেকনিক্স দ্যাট আই ইউজ টু নো। আমার জানা সব টেকনিক দেখানো হয়ে গেছে তোমাকে, এখন তোমার কাজ হচ্ছে এগুলো বিভিন্ন রিয়াকশানে অ্যাপ্লাই করা। তুমি হয়তো বা একটা রিয়াকশন দেখা মাত্র বলে দিতে পারতেছো ব্যালেন্স এটা হবে, বাট ডিড ইউ ফলো দ্যাট মেথড? ওই চেকলিস্টটা ফলো করছো কিনা? ওই চেকলিস্ট ফলো করে যদি কোথাও করতে সমস্যা হয়, দেন কাম ব্যাক টু মি, যে আপনার চেকলিস্ট অনুযায়ী এটা হচ্ছে না, ঠিক আছে? এই আর কি। সো ব্যালেন্সিং নিয়ে আমাদের কথাবার্তা শেষ, এবার চলো অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের এইগুলা বাড়ির কাজ ছিল কিছু, তার মধ্যে কয়েকটা নিয়ে আসছি। উপরের রিয়াকশনের প্রোডাক্ট বলো কী হবে? জিঙ্ক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, বলেন। এটা তো অ্যাসিড, চোখে দেখে বুঝতেছি, দ্যাটস অ্যান অ্যাসিড। আমাকে বলো তো জিঙ্ক অক্সাইডটা কি? বলো বলো। বেসিক অক্সাইড। হয় নাই মুরব্বি, হয় নাই। এটা হচ্ছে, কে পারবা? এটা হচ্ছে অ্যাসিডিক এবং বেসিক দুইটাই কিন্তু, মানে এটা একটা অ্যামফোটেরিক অক্সাইড। এটা কি জানো? জিঙ্ক অক্সাইড একটা অ্যামফোটেরিক অক্সাইড। সো এখন যেহেতু অ্যাসিডের সাথে রিয়াকশন দিছি ওকে আমরা, তার মানে এখন সে কি হিসাবে কাজ করবে বলেন তো? বেজ। বেজ হিসাবে। সো কাহিনী হচ্ছে, বলো প্রোডাক্টে কি পাবো তাহলে, তাড়াতাড়ি বলো। কথা ছিল কি, বেইজের মেটাল এসে, বেইজের মেটাল এসে অ্যাসিড হাইড্রোজেনকে রিপ্লেস করবে। তাহলে জিঙ্কের পাশে কাকে বসানোর কথা? NO3। হ্যাঁ, তারপরে কি বলছিলাম, যে কাউকে যে কারোর পাশে বসানো যায়, বিয়ে দিয়ে বসাইতে হয়। বিয়ে দেওয়ার মানে কি? ভ্যালেন্সি ট্রান্সফার। বলো কি লেখা লাগবে এখানে? ভাই NO3 হোল 2। NO3 হোল 2, অর্থাৎ জিঙ্ক নাইট্রেট প্লাস এইচ যে বসবে কার পাশে বলো তো? এখানে কার পাশে যায় বসতেছে? এইচ উঠে গেল না? অক্সিজেনের পাশে। অক্সিজেনের হ্যাঁ। পাশে। তাহলে H2 অক্সিজেনের পাশে বসলে কি হবে বলো? H2O। আচ্ছা, লিখলাম আমরা এখানে H2O। তারপরে ব্যালেন্সের কাজ তো তোমরা পারবা। এই রিয়াকশনের প্রোডাক্ট কি হবে তাড়াতাড়ি বলো, একবারে বলতে পারতে হবে। এটা এটা K2CO7 প্লাস H2O। কেমনে হয়েছে বুঝিয়াছো কি? বুঝে বলছো তো? জি ভাই, এখানকার মানে অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করছে। বেইজের মেটাল এসে অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করছে। প্লাস কি তৈরি হবে তাহলে? এইচ যে যদি OH এর পাশে বসে, দ্যাট গিভস ইউ ওয়াটার। ওকে, তোমাদের কি মনে পড়ে H2Cr2O7 এটার নাম কি? এই অ্যাসিডটার নাম কি? ডাইক্রোমিক অ্যাসিড। কেমনে বুঝছো? প্রমাণ দাও তো। ভাই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ভাই এটা। হ্যাঁ, এই সল্টের নাম তো ছোটবেলা থেকে জানি, পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এটা ডাইক্রোমিক অ্যাসিড হবে। ওকে, এই ব্ল্যাঙ্ক স্পেস তো মনে আমি করেই দিছিলাম ক্লাসে, মনে আছে? কি হবে কত? ভাই এটা তো ম্যাঙ্গানিক অ্যাসিড হবে। ফর্মুলা বলো। H2MnO4 H2 হবে নাকি H হবে? H হবে। কেমনে বুঝছো? কেমনে বুঝছো? ভাই কারণ এটা তো KMnO4। পটাশিয়াম আছে এখানে, আর MnO4 পটাশিয়ামের ভ্যালেন্সি 1। সাবাস। সো পটাশিয়ামের জায়গায় হাইড্রোজেন বসাইতে গেলে একটাই লাগবে। ঠিক আছে, ডান হয়ে গেল। তাহলে এখন এই অ্যাসিডের নাম কি হবে বলো? পারম্যাঙ্গানিক অ্যাসিড। হ্যাঁ, কিন্তু এই সব প্রশ্নের উত্তরের পিছে আবার একটা প্রশ্ন কেন থাকে তোমাদের? ভয়েস শুড বি কনফিডেন্ট। পারম্যাঙ্গানিক অ্যাসিড, পারম্যাঙ্গানিক অ্যাসিড মানে ইউ আর আস্কিং মি এ কোয়েশ্চেন কেন? তুমি তো জানো এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সো পটাশিয়াম ফালাই দাও, পারম্যাঙ্গানেট, তার মানে এটা পারম্যাঙ্গানিক অ্যাসিড।
ইক অ্যাসিড থেকে কথা ছিল 8 সল্ট আসবে, ওটা আর কি। সো কনফিডেন্স লাগবে, কনফিডেন্স আসবে কখন, যখন তুমি র্যান্ডমলি বিভিন্ন কোয়েশ্চেন সলভ করবে আর কি। সেটার জন্য অনেকগুলো প্র্যাকটিস দিছিলাম। আর আরেকটা মজার ব্যাপার শুনে রাখো, কনফিডেন্স আনার জন্য এইসব ক্ষেত্রে ইউ নিড টু প্রোনাউন্স দোজ থিংস ইন ইউর মাউথ। মুখে বলা লাগবে, মুখে না বলে শুধু যদি তাকায় থাকো তাহলে কিন্তু হবে না। এই জন্যই কিন্তু আমরা এই যে গুগল মিটে ক্লাস নেই, সো দ্যাট ইউ মে প্র্যাকটিস ওয়াইল আই এম টকিং। ওকে চলেন, এবার অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের রিয়াকশনগুলো দেখতে হবে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে। আজকের ক্লাসের প্রথম টপিক। সো স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে কেমনে করে, আগে আমাকে একটু বলো তো, আগে একদিন বলছিলাম কিনা মনে নাই, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারাল ফর্মুলা কী হবে বলো। আচ্ছা তার আগে বলো আপনি তো স্ট্রাকচারাল বলেছিলেন ফর্মুলা। যে ওইভাবে হয় না, তো হ্যাঁ তাও জোর করে করতে হয়, তখন Na+Cl- পাশাপাশি। সাবাস, মনে আছে। পানিরটা আমরা এইভাবে লিখতে পারি, ব্যাকাভাবে লেখো, সোজাভাবে লেখো, মানে এটা লেখা যায়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সোডিয়াম ক্লোরাইডেরটা লেখার সময় Na bond Cl, এটা কি লেখা যাবে বলো? না ভাই। না, এটা করা যাবে না। কেন করা যাবে না বলছিলাম, বলেন তো কারণটা কি? ভাই কারণ এটা তো কোভ্যালেন্ট বন্ড, এখানে তো ইলেকট্রন শেয়ারিং হয় না। হ্যাঁ আয়নিক বন্ড। সো কোভ্যালেন্ট বন্ড যেখানে, সেটা বোঝানোর সিস্টেম হচ্ছে এরকম একটা লাইন টেনে বোঝায়, একটা সলিড লাইন। এই ধরনের প্রত্যেকটা বন্ড প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য না এক এক ধরনের সিম্বল আছে। যেমন ধরো তোমরা এইটাই চিনো শুধু কোভ্যালেন্ট বন্ড, এখন নতুন করে জানলা যে আয়নিক বন্ড এইভাবে বোঝায়। বলো তো অ্যারো দিয়ে একটা স্পেশাল টাইপের বন্ড বোঝায়, এটার নাম শুনছো? অ্যারো দিয়ে একটা বন্ড বোঝায়, এরকম করে একটা বন্ড বোঝায়। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। হ্যাঁ এটাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, আগে একদিন বুঝাইছিলাম মনে হয়। তারপরে তোমার এরকম ডটেড লাইন দিয়ে এক ধরনের বন্ড বোঝায়, এটা কি বলো তো? হাইড্রোজেন বন্ড। হ্যাঁ এটা দিয়ে হচ্ছে হাইড্রোজেন বন্ড বোঝায়। সো এরকম অনেক ধরনের বন্ড এক একটা এক একভাবে বোঝায়। সো এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তোমার কাছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আয়নিক কম্পাউন্ড, হাউ শুড ইউ রাইট? ইউ শুড রাইট Na+, সাথে কি আছে OH মাইনাস। মাইনাস হোল মাইনাস। হইলো, সমস্যা নেই, প্লাস এর সাথে আমি অ্যাড করতেছি সালফিউরিক অ্যাসিড। সো এখন সালফিউরিক অ্যাসিডের ফর্মুলাটা কেমন লেখা উচিত? এটা তো আমরা দেখছি H bond O, তারপরে থাকবে সালফার, তারপরে আবারও O, তারপরে থাকবে আবারও হাইড্রোজেন, আর এখানে একটা ডাবল বন্ড O, এখানে একটা ডাবল বন্ড O। ওকে, সো এখন আমাকে একটু বলো যে কি হবে এরপরে, বলেন তো। এরপরে যেটা হবে, এই সালফিউরিক অ্যাসিডটা যখন এই রিয়াকশনটা আসলে সলিউশনের রিয়াকশন, রাইট, মানে অ্যাকোয়াস সলিউশনের। সো সেখানে কি হয়, এটা ডিসোসিয়েট করে, ডিসোসিয়েট করে কি তৈরি করে বলো তো? প্রোটন ছেড়ে দেয় না? প্রোটন ছেড়ে দিলে যেটা হবে, এখানকার বন্ড পেয়ার ইলেকট্রন অক্সিজেন নিয়ে সরে গেল, একটু দূরে সরে গেল, মানে বেসিক্যালি এইগুলোকে দূরে সরাই দিল। তো দূরে যখন সরে যায় এরা, তখন এদের মাথার উপরে কি চার্জ আসে বুঝছো তো? প্লাস চার্জ। আর এই বন্ডগুলো তখন আর বন্ড আকারে থাকবে না, দে উইল বি সিন অ্যাজ নেগেটিভ চার্জ, বিকজ হাইড্রোজেনের কাছ থেকে এক্সট্রা ইলেকট্রন টেনে নিয়ে আসছে। তোমরা কি বুঝেছো আমার কথা? সালফিউরিক অ্যাসিডকে আমি এখন এইভাবে লিখছি, কারণ এটা আফটার ডিসোসিয়েশন এই ঘটনা ঘটছে, বুঝছেন? জি ভাই। জি, ওকে, তাহলে এবার বলো তো কী হবে। তুমি জানো যে হাইড্রোক্সিলগুলো হাইড্রোজেনের সাথে চলে যায়, তাহলে এখন বলো তোমার কাছে আছে তো হাইড্রোক্সিল একটা, কিন্তু হাইড্রোজেন আয়ন তো আছে দুইটা, তাহলে কি করা যায় বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড তো এক মলিকিউলে কাজ হবে না, দুইটা লাগবে। বুঝতে কি পেরেছো? এই বস্তুটা ওরে নিয়ে জি। চলে যাবে, বলবে চলো আমরা বেড়াইতে যাই, এই বস্তু একে নিয়ে চলে যাবে, বললো বেড়াইতে যাই। এবার তাহলে এই দুইটা প্লাস চার্জ এসে ওই দুইটা মাইনাসের সাথে একটা বন্ধুত্ব করে ফেললো। তাহলে প্রোডাক্টে আমরা কি পাচ্ছি? প্রথমত সালফেট র্যাডিক্যালটা ছিল এখানে, এই যে থাকলো, সাথে এই দুইটা Na+ এসে ওই দুইটা মাইনাসের পাশাপাশি অবস্থান করতেছে। দিস ইজ হাউ ইউ গেট সোডিয়াম সালফেট। এবং সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এরা কিন্তু কোনো ফর্মাল বন্ড ফর্ম করে না, ওরকম আয়োনাইজড অবস্থায় রয়ে যায় সিস্টেমের মধ্যে। এই কথাটা আমাদের ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার পড়ার সময় কাজে লাগবে আর কি, যে আফটার অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন সলিউশনের ভিতরে ওরা তখনও ওইভাবে আয়ন অবস্থায় ডিজলভড থাকে। বুঝিয়েছ? বোঝা না? এরপরে বলো বাকি তৈরি হবে কি, এর সাথে আরও তৈরি হবে কি বলো তো, বলেন বলেন। দুইটা পানি। কেমনে আসলো দুইটা পানি? ওয়াটার। হ্যাঁ, কেন আসলো দুইটা পানি? কারণটা হচ্ছে দুইটা H আর OH H+ কানেক্টেড। আর OH+। সো তাহলে আমরা এই যে ব্যালেন্স যেটা করতাম, যে সালফিউরিক অ্যাসিডের সাথে এটা 2 মলিকিউল লাগবে, মানে এই যে মোলার কোএফিসিয়েন্ট 2 দিতাম না, ওটাও বোঝা যাচ্ছে। স্ট্রাকচারাল ফর্মুলা আঁকলে এটাও বোঝা যায় আর কি, মজার। তারপরে চলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড। সো আমরা একটু কিছু জিনিস কপি পেস্ট করি, আমার কিছু জিনিস একটু লাগবে, আমি একটু নিয়ে চলে আসি, এটা নিয়ে যাই।
আঁকতে ঝামেলা কম। ওকে, সো এবার বলো এখানে কি হবে, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা আঁকা লাগবে। সো নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা কেমন, এইচ বন্ড, তারপরে বলো কি লিখবো এবার, এইচ বন্ড, বলো সালফিউরিক অ্যাসিডটা কেমন ছিল, এইচ বন্ড ও ছিল। সবসময় খেয়াল রাখবা অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যে হাইড্রোজেনগুলো প্রোটনিক থাকে, প্রোটনিক হাইড্রোজেন মানে বুঝো তো, ওরা হচ্ছে প্রোটন আকারে রিলিজ হয়, তারা কখনোই সেন্ট্রাল অ্যাটমের সাথে ডিরেক্টলি থাকবে না, তারা হচ্ছে হাইড্রোজেনের পরে অক্সিজেন থাকবে অলওয়েজ, তারপরে সেন্ট্রাল অ্যাটম থাকবে, ব্যাপারটা এরকম। ওই যে দেখো আগের বারও কি ছিল, এইচ বন্ড ছিল ও, তারপরে কিন্তু সেন্ট্রাল অ্যাটম, হাইড্রোজেনের সাথে ডিরেক্ট সালফার কখনোই অ্যাটাচ থাকবে না। তাহলে এখানে বলেন তো এইচ এর পরে কি লিখবো আমরা এখানে নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার ফর্মুলা লিখতে, এইচ বন্ড অক্সিজেন। অক্সিজেন, ও তারপরে কি লিখবো বলো তারপরে তারপরে ভাই নাইট্রোজেন। নাইট্রোজেন, তারপরে আমার কি দেওয়ার কথা, আরও দুইটা অক্সিজেন বাকি আছে, তাহলে একটা অক্সিজেন বেসিক্যালি ডাবল বন্ডেড থাকবে, আর তোমাদেরকে বলছিলাম কিনা আর একটা অক্সিজেন কিন্তু এরকম কোঅর্ডিনেট বন্ড দেওয়া থাকে, এটা কি এক্সপ্লেন করছিলাম কেন থাকে জানো? বুঝি নাই, বলছিলাম কিনা? না ভাই। আচ্ছা, এমনি কোঅর্ডিনেট বন্ড কি জিনিস তো বলছিলাম মনে হয়, মানে দুইটা ইলেকট্রন একবারে শেয়ার দেয়, বলা হয়েছিল? জি ভাই, এটা বলেছিলেন। জি ওকে, তাহলে একটু খেয়াল করো, এটা একটু বলে ফেলি এই প্রসঙ্গে, বাট বি শিওর ওয়ান থিং, আমি কিন্তু এখন কোঅর্ডিনেট বন্ড নিয়ে ডিটেল আলোচনায় যাচ্ছি না, এখন জাস্ট ঠ্যাক সামলানোর জন্য বলতেছি আর কি। সেই ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন এর একটা লিমিটেশন আছে, ইনফ্যাক্ট সবারই কিছু লিমিটেশন থাকে, তো নাইট্রোজেনের লিমিটেশনটা নিয়ে যদি এখন কথা বলি, 1:2:2 2p(x1 2p(y1 2p(z1), এটা হচ্ছে তার কনফিগারেশন। তো নাইট্রোজেনকে যদি আমি আরও এক্সাইট করার ট্রাই করি, বলো তো নাইট্রোজেনের ওই যে এক্সাইট করা তোমরা দেখছো না, পেয়ার্ড ইলেকট্রন বাইরের দিকে চলে যায়, দেখছিলে এই জিনিসটা? কার্বনের ক্ষেত্রে যেরকম হয় দেখছো? জি ভাই। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে কি আমি এরকম করতে পারবো? ওর তো চেহারা এরকম, তার মধ্যে এইটুকু দেখো লাস্ট শেল হচ্ছে এইটুকু। এখন এই ইলেকট্রনগুলোর মধ্যে এই যে পেয়ার্ড ইলেকট্রন যেটা, এটা কি কোনোভাবে ভেঙে আর বাইরে যেতে পারে? সুযোগ আছে বলো তো? না ভাই, কারণ 2D অরবিটাল 2D সাবশেল তো নাই, এটা তো সম্ভব নাই। না। গুড, সো 2D বলে কিছু নাই, তোমার যাইতে গেলে ভাই তোমার যাওয়া লাগবে থার্ড শেলে, দ্যাটস টু টাফ। পুরা শেল চেঞ্জ করে, লেভেল চেঞ্জ করে, এক এনার্জি লেভেল থেকে আর এক এনার্জি লেভেলে নিয়ে যাওয়া এটা পসিবল না আর কি। সো তখন যেটা হয় আমাদের বুঝতে পারার কথা, এখন নাইট্রোজেন ক্যান ফর্ম ম্যাক্সিমাম কতগুলা কোভ্যালেন্ট বন্ড বলো তো? নাইট্রোজেন কতগুলা ম্যাক্সিমাম কোভ্যালেন্ট বন্ড করতে পারবে বলেন? তিনটা। কারণ কোভ্যালেন্ট বন্ডের কন্ডিশন কী ছিল, তুমি একটা আনপেয়ার্ড ইলেকট্রন দিবা, আমি একটা আনপেয়ার্ড ইলেকট্রন দিব, দে উইল বি পেয়ার্ড টুগেদার, তাই না? এটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট করতে গেলে তোমার কিন্তু যতগুলো কোভ্যালেন্ট করতে চাও অতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন লাগে। সো এখন আনপেয়ার্ড ইলেকট্রন তো ম্যাক্সিমাম তিনটা, যেহেতু তাহলে আমরা লিখি সিন্স নাইট্রোজেন ক্যান হ্যাভ ম্যাক্সিমাম 3 unpaired electrons, hence বলো it can form max কতগুলা কোভ্যালেন্ট বন্ড? 3 কোভ্যালেন্ট বন্ডস। ব্যাপারটা কি বুঝছেন আপনারা? কখনোই জি ভাই। নাইট্রোজেন তিনটার বেশি কোভ্যালেন্ট বন্ড করতে পারবেন না, ইম্পসিবল ব্যাপার। তাহলে এখন নাইট্রোজেনের তো আরও বন্ড করতে ইচ্ছা করে, তখন সে কী করে? তখন সে যে কাণ্ডটা করে সেটা কী করে বুঝিছো? এই তিনটা দিয়ে সে কোভ্যালেন্ট করলো, করার পরে এই যে পেয়ার্ড ইলেকট্রনটা আছে না, এই পেয়ার্ড ইলেকট্রনটা দিয়ে সে কী করে বলেন তো? এই পেয়ার্ড দুইটাই ইলেকট্রনটা, হ্যাঁ, এই দুইটাকে একবার এসে শেয়ারে দেয়, অ্যান্ড দেন ইট ফর্মস আ কোঅর্ডিনেট বন্ড। বুঝেছো? জি ভাই। তাহলে খেয়াল রাখবো আমরা নাইট্রোজেন থেকে, নাইট্রোজেনের ভ্যালেন্সি যে আমরা শুনছি 3 আর 5, ওকে দ্যাটস অল রাইট ইন আ সার্টেন লেভেল, বাট 3 করার পরে, 3টা কোভ্যালেন্ট বন্ড করার পরে ওর আর যদি বন্ড করতে হয় সেটা করতে হবে একবারে 2টা ইলেকট্রন দেওয়া লাগবে, অ্যান্ড ইট ডেফিনেটলি মিনস কোঅর্ডিনেট বন্ড। এবং কোঅর্ডিনেট বন্ড দেখানোর নিয়ম হচ্ছে অ্যারো দিয়ে, এবং অ্যারোটা দিতে হয় ডোনার অ্যাটম থেকে অ্যাকসেপ্টর অ্যাটমের দিকে। সো ডোনার ডেফিনেটলি নাইট্রোজেন, ওই যে নাইট্রোজেনের 2s2 এর ইলেকট্রন দুইটা, আর অক্সিজেন হচ্ছে এখানে রিসিভার। আচ্ছা, তাহলে এখন এখানে কি হবে? এখানেও কি হবে? নাইট্রিক অ্যাসিডের ডিসোসিয়েশন হবে, ডিসোসিয়েট করে সে কী করবে? বন্ড পেয়ার ইলেকট্রন নিয়ে এইটা একটু দূরে চলে যাবে, তখন এই বস্তুটা আর বন্ড আকারে থাকবে না, বন্ড হ্যাজ বিন ব্রোকেন, ইট হ্যাজ বিকাম নেগেটিভ চার্জ। আর হাইড্রোজেনের মাথার উপরে ততক্ষণে কী তৈরি হবে বলো তো? প্লাস চার্জ। তারপরে কি হলো?
তখন আমাদের এখানে এইচ প্লাসটা এই OH মাইনাসকে নিয়ে চলে গেল টু ফর্ম ওয়াটার। তাহলে আমরা প্রোডাক্টে কি পাচ্ছি বলেন? প্রোডাক্টে কি পাবো? প্রোডাক্টে পাবো হচ্ছে NO3 মাইনাস, এইটা হচ্ছে NO3 মাইনাসের স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু, আর Na প্লাস, তার মানে তৈরি হয়েছে আমাদের এটা কি বলেন তো? সোডিয়াম নাইট্রেট। বুঝিয়াছো? সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, যেটা দেখতে এরকম অনেকটা। আচ্ছা, আর তারপরে সাথে আরও কি তৈরি হচ্ছে বলেন তো? এইচ আর OH মিলে একটা মাত্র পানি। এবং দেখো এই ক্ষেত্রে আমাদের ব্যালান্সও বুঝতে পারতেছি যে ব্যালান্সে এটার 1 মলিকুলের সাথে এটার 1 মলিকুল লাগবে। বুঝিয়াছো কি? জি ভাই। মজা। এরপরে চলো তারপরে রিয়াকশনে কি আছে দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HClO4 পারক্লোরিক অ্যাসিডের রিয়াকশন। তাহলে আমাদের কিছু জিনিস কমন আমি একটু কপি করে নিয়ে যাই, এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা আঁকা আছে, এবার আমাদের পারক্লোরিক অ্যাসিডটা লাগবে। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড কি জিনিস? HClO4। তাহলে বলো এবার এটার স্ট্রাকচারাল ফর্মুলা কেমনে লিখবো? H বন্ড কি থাকবে? অক্সিজেন। অক্সিজেন বন্ড বলো। বন্ড ক্লোরিন। বন্ড দিব ক্লোরিন, সাবাস। তারপরে ভাই তাহলে আরো 2টা অক্সিজেন অ্যাটমের সাথে বন্ড করতে হবে। 2টা না তো 3টা, একটা গেছে কেবল, 3টা। আরো 3টা। তাহলে কেমনে করবো এই বন্ডগুলা? এটা কি আমরা ডাবল বন্ড দিব নাকি কোঅর্ডিনেট বন্ড দিব, কি দিব আসলে বলো? আচ্ছা, এটা বোঝার জন্য তোমার যে কাজটা করা লাগবে, খুব দ্রুত মনে মনে ক্লোরিনের কনফিগারেশন লিখে ফেলো, তাহলে এই টের পাবা। ক্লোরিন বলো 1s2 2s2 2p6 3s2 3px1 সরি 3px2 3px2 3py2 3pza কত 1। এটা হচ্ছে ক্লোরিনের কনফিগারেশন। এই মুহূর্তে ক্লোরিনের ব্যালেন্সি কত দেখতে পাচ্ছ বলো? হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ দিস ক্লোরিন? ভাই 7। না, এই মুহূর্তে 1। এইখানে তুমি ভ্যালেন্সি যেটা দেখতে পাচ্ছ V = 1 আছে। এখন এই ক্লোরিনটাকে যদি আমি একটু স্যাতায় দিই, স্যাতায় দেওয়ার মানে বুঝো? উত্তেজিত করা আর কি, বাংলায় বলে। একটু এক্সাইট যদি করি আমরা, তখন যেটা হবে এই ক্লোরিনের কোন পেয়ারটা ব্রেক করবে বলো তো? 3py2 নাকি 3s2, কোনটা? বাইরের দিকে যেটা থাকবে সেটা ব্রেক করবে। তাহলে এখানে আমাদের কি হবে? 3pya1। আর ভাঙা ইলেকট্রনটা কোথায় যাবে বলো তো? 3pz এর পরে কি আছে? 3d আছে না? 3dxy তে যাবে। আমরা xy ধরে নেই, পরে বুঝবো আর কি যে xy yz zx এর কাহিনী কি। তোমরা কি নাম জানো? p সাবশেলের যে 3টা অরবিটাল তাদেরকে কি বলি? px py pz। d সাবশেলের অরবিটালগুলোর নাম শুনছো? dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর একটা কি z স্কয়ার। শুনছো তো এগুলো নাকি? জি ভাই। ওকে, সো ওইটা ভেঙে এখন এই অবস্থা হইলো। বলো তো তাহলে এই ক্লোরিনটার ভ্যালেন্সি কত? এখন তার ভ্যালেন্সি কত? 3। এখন হয়ে গেছে 3। সো তোমরা কি বুঝতেছো? যত বেশি এক্সাইট করবা, এই সান্দুরে ধরে যদি আরেকটু এক্সাইট করো, আরেকটু যদি আমরা হিট দেই, ব্যবস্থা গ্রহণ করি, তাহলে বলো এবার তার ভ্যালেন্সি কত হবে? 5। এইবার হয়ে যাবে 5, বিকজ প্রতিবার হিট দেওয়ার জন্য আমাদের 2টা করে, মানে একটা পেয়ার্ড ইলেকট্রন ভেঙে 2টা করে আনপেয়ার্ড হচ্ছে। তাহলে এখানে কি আসবে? 3dxy এর পরে yz, মানে আমরা এইভাবে লিখি আর কি। তাহলে এই ইলেকট্রনটা এবার ভাঙলো, তাহলে এখানে 3px হয়ে গেল 1, 3dyz হয়ে গেল 1। তাহলে ভ্যালেন্সি এবার দেখো 5, 1 2 3 4 5, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, 5টা কোভ্যালেন্ট বন্ড সে করতে পারবে। আরও একবার তাকে এক্সাইট করা লাগবে। তাইলে এবার ভ্যালেন্সি কত হবে কও? 7। এইবার হয়ে যাবে তার 7। সো দিস ইজ হাউ অ্যাটমস শো হায়ার অ্যান্ড হায়ার ভ্যালেন্সিস। 3s এ 1 হয়ে যাবে, 3dxy yz 3d, তারপরে কি বলো তো? zx zx। ভাই একেবারে এক্সাইট করে ভ্যালেন্সি 7 এ নিয়ে যাওয়া সম্ভব? ওই তুমি যেটাই করো একবারে উত্তেজিত করতেছো, বলতেছো এক্সাইট করতেছো, কিন্তু এটা আসলে স্টেপ বাই স্টেপই হচ্ছে। বোঝো নাই? মানে ধরো তুমি কি বলে বাসে চড়ে, কি বলে ধরো নারায়ণগঞ্জ থেকে মিরপুরে যাচ্ছ, তো তুমি বলতেছো যে ভাই আমি একবারে চলে যেতে চাই, ঠিক আছে, মেট্রো রেলে উঠো, এক টান দিয়ে নিয়ে ফেলাই দিব, বা বাইকে উঠো। এখন তুমি যতই বলো যাতেই যাও, যত দ্রুতই যাও, বাট তুমি তো ওই স্টেশনগুলো পার করেই তারপরে গেছো, হয়তো বা সেখানে থামে নাই, বাট ইট অ্যাকচুয়ালি ওয়েন্ট থ্রু দ্যাট থিং। বুঝছো কি? জি ভাই।
ওকে, সো এবার আমাদের ভ্যালেন্সি লাগবে 7। এখন আমি এটা কেন দেখাইলাম, দেখো ওই যে কোভ্যালেন্ট বন্ড করা লাগবে নাকি কোঅর্ডিনেট যাওয়া লাগবে সেটা বুঝবা কেমনে? তাকে কি তুমি এক্সাইট করতে পারতেছিলা? মানে ডিড ইট ফেস এনি কাইন্ড অফ লিমিটেশন লাইক নাইট্রোজেন ডিড? বলো তো, এর কি নাইট্রোজেনের না মতো ভাই। কোনো লিমিট নাই? তাহলে তুমি এখানে কেন কোঅর্ডিনেট বন্ড দিবে? এখানে তো দিবা না, এখানে তো দিবা কোভ্যালেন্ট বন্ড। ওকে, তাহলে এবার কি করব আমরা? এখানে একটা ডাবল বন্ড ও দিব, এইখানে একটা ডাবল বন্ড ও দিব, আর এইখানে আর একটা ডাবল বন্ড ও দিব। তাহলে এবার বলেন কি হচ্ছে? এই বস্তুটা বন্ড ব্রেক করবে, বন্ড ব্রেক করে কি হলো? এটা মাইনাস হইলো আর হাইড্রোজেনটা প্লাস হইলো। বুঝিয়াছো? প্রোটন ছেড়ে দিল, এই যে জি ভাই। পারক্লোরেট আয়ন, আর ওইদিকে প্রোটন আলাদা হয়ে গেছে। তাহলে এবার বলো তারপরে কি হবে আমাদের? এই বস্তুটা ভাই এসে OH এইচ প্লাস মাইনাস H প্লাস কে নিয়ে চলে যাবে। যাবে। একটু ছোট করে দেই, জায়গা নাই। তাহলে এই যে পারক্লোরেট আয়নটা আছে এখানে, পারক্লোরেট আয়নের সাথে আর একটা কি আছে? সোডিয়াম প্লাস আয়ন। এটা আসলো সোডিয়াম পারক্লোরেট তৈরি হয়ে গেল আমাদের। ওকে, তারপরে সাথে আরও তৈরি হবে কি? H2O। ডান। বুঝতে পেরেছো বন্ধুগণ? মজা না? জি ভাই। যা তুমি দেখতেছিলা রিয়াকশন আকারে, সেগুলো আমি ফিগার আকারে দেখাচ্ছি, সো দ্যাট তুমি মানে স্ট্রাকচারালি মাথায় ঢুকাইতে পারো যে আসলে ঘটনাটা কেমনে হয়েছে। ওকে, তারপরে চলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2SO5 এর রিয়াকশন। এটা আমি আর করবো না, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এটা নিজেরা করবা, করতে যেয়ে দেখবা মাথা হ্যাং করছে। এখানে মজার একটা ব্যাপার আছে, যদি করতে পারো তাহলে আমি ফার্দার আলোচনা করবো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2SO5 এর রিয়াকশন কী হবে। একটু মনে করে বলো তো, H2SO5 এর নাম কি ছিল? বলেন। এই ভুলে গেছে। H2SO5 এটার নাম ছিল হচ্ছে পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড, পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড। সো এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত মনে আছে আপনাদের? বলো তো, এখানে সালফার অক্সিডেশন নাম্বার কত? ওই সবাই সব ভুলে গেল কেমনে? H2SO5 নর্মালি যদি আমরা হিসাব করি তাহলে কত আসে সালফারের? হাইড্রোজেন হচ্ছে +2, কত আসে বলো নর্মালি হিসাব করলে? +8 আসে। বাট +8 কি সালফারের ক্ষেত্রে পসিবল? আনসার হচ্ছে না। সো ডেফিনেটলি দ্যাট ওয়াজ রং। তখন আমরা কি করছিলাম, একটা স্ট্রাকচারাল ফর্মুলা এঁকে দেখছিলাম যে ভিতরে আসলে একটা পারঅক্সাইড ছিল। সো এটার স্ট্রাকচারাল ফর্মুলা কেমন হবে মনে করে বলো তাড়াতাড়ি। H2SO5 হলো সালফিউরিক অ্যাসিডের মতো, কিন্তু ওই হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড সালফারের জায়গায় হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন বন্ড সালফার। তাহলে আমি এই যে এইটুকু আঁকলাম আগে, তারপরে আর একটা অক্সিজেন, তারপরে এবার কি দিব? হাইড্রোজেন, তারপরে ডাবল বন্ড ও, তারপরে ডাবল বন্ড ও। এই যে এটা হচ্ছে H2SO5 এর স্ট্রাকচারাল ফর্মুলা। এই যে এই বস্তুটুকু যদি আমি না লিখি, এটা যদি ডিলিট করে যদি আমি এখানে হাইড্রোজেন ঢুকাই, তাহলে এই জিনিসটাই কি? সালফিউরিক অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে বের করে এনে, এই যে এই হাইড্রোজেনটাকে আমি বের করে এনে ওইখানে আর একটা কী বসাইতে হবে? আমাদের অক্সিজেন বসাইতে হবে। দেন ইট বিকামস পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড। সো এটা দিয়ে করে দেখবা স্ট্রাকচারালি নিজে, মজা আছে। এখানে একটা ইন্টারেস্টিং প্যাচ লাগবে, কিন্তু যদি না করো তাহলে কিন্তু আমি প্যাচ ছাড়াই দিব না। তোমাদের আগে করে দেখাইতে হবে যে করতে যাই এই ঝামেলা হয়েছে। ওকে, তারপরে চলেন অ্যামোনিয়ার সাথে HCl। এটা মনে হয় গতদিন দেখাইছিলাম তোমাদেরকে। প্রথম কাজ কি হয় একটু মনে করে বলেন তো? HCl-কে ডিসোসিয়েট করে ফেলতেছি। H+টা ছেড়ে দে। হ্যাঁ, HCl H+টা ছেড়ে দেয়, অর্থাৎ ডিসোসিয়েশন হয়, এটাকে আমরা বলি অ্যাসিডের ডিসোসিয়েশন। প্লাস হবে Cl-। তারপরে কি হবে আমাদের? অ্যামোনিয়ার কাছে কি যেন ছিল একটা স্পেশাল জিনিস, মনে পড়ে? ভাই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন ছিল। নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন ছিল। গুড। তাহলে লোন পেয়ার ইলেকট্রন আবার কাকে পারফেক্টলি দেওয়া যায়? H+কে। এই দেওয়া বলতে কি পার্মানেন্টলি দিয়ে দেওয়া বলো তো? না ভাই। শেয়ারিংয়ে দেওয়া। এক জোড়া ইলেকট্রন একবার যখন শেয়ারিংয়ে দেয় ওটাকে আমরা কি বন্ডিং বলি? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সো ইট ফর্মস অ্যামোনিয়াম আয়ন। তারপরে কি হবে? এই অ্যামোনিয়াম আয়নের সাথে বন্ডেড হবে এই Cl আয়নটা, যেটা আগে থেকে তৈরি হয়ে বসেছিল। তাহলে এটার প্রোডাক্টে আমরা কি পাবো? NH4Cl। তারপরে টোটাল ঘটনাটা বোঝার জন্য তোমার কি করা লাগবে? পুরো জিনিসটাকে সাম আপ করা লাগবে, যোগ করা লাগবে। যোগ করলে অনেক কিছু কেটে যাবে। Cl- তৈরি হয়েছিল, Cl- খরচ হয়ে গেছে। অ্যামোনিয়াম প্লাস তৈরি হয়েছিল, অ্যামোনিয়াম প্লাস খরচ হয়ে গেছে। আর কি কি তৈরি হয়েছিল? H+ তৈরি হয়েছিল, H+ খরচ হয়ে গেছে। তাহলে ফাইনালি আমার কাছে থাকলে অ্যামোনিয়া প্লাস HCl
সো ইট গিভস মি দ্য প্রোডাক্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। শেষ এটি। তারপরে এটা পারবেন না আপনারা নিজেরা? দেখেন তো, বলেন পারা যাবে? অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন, বলো কিভাবে করব? প্রথমে কাকে ভেঙে ফেলবো আমরা? H2SO4 কে ভেঙে ফেলতে H2S4 এটা ভাঙলে কি তৈরি হবে কও? 2H plus SO4 2 minus। দুইটা H প্লাস আসবে, সাথে থাকবে সালফেট আয়ন। ওকে, তাহলে এবার এবার এই H প্লাসের সাথে কে কানেক্ট হওয়ার কথা? অ্যামোনিয়া। কিন্তু বিপদ হচ্ছে অ্যামোনিয়া ক্যান অ্যাকোমোডেট ম্যাক্সিমাম 1H প্লাস, তাই না? একটা তো জি ভাই। H প্লাস নিতে পারে, কিন্তু আমার তো H প্লাস পয়দা হয়েছে ভাই 2 পিস, তাহলে কি করা লাগবে কত? ভাই দুইটা অ্যামোনিয়া মলিকিউল নিতে হবে, দুইটা দুইটা অ্যামোনিয়া লাগবে। তাহলে আমার অ্যামোনিয়াম আয়ন ফর্ম হবে কয়টা বলেন তো? NH4 প্লাস তৈরি হবে কিন্তু দুইটা। দুইটা। তাহলে এবার সালফেট র্যাডিক্যাল যেটা তৈরি হয়েছিল তারও চার্জ কিন্তু কি বলতো 2 মাইনাস, আর যে পজিটিভ ক্যাটায়ন তৈরি হয়েছে সেগুলো হচ্ছে দুইটা প্লাস। তাহলে কত সুন্দর সোনার সোহাগা, দেখো পারফেক্ট ম্যাচিং, পারফেক্ট ম্যাচিং একেবারে। তাহলে অ্যামোনিয়াম আয়নের সাথে যখন সালফেট বসাবো, আমরা মনে মনে ভাবি যে এখানে সালফেটের ভ্যালেন্সি দেওয়া হয়েছে, আসলে ভ্যালেন্সি দেওয়া হয়েছে কিনা জানি না, বাট ফ্যাক্ট হচ্ছে অ্যামোনিয়াম আয়ন দুইটা তৈরি হয়েছিল বলে আমরা এখানে NH4 লিখি। দ্যাট ইজ আওয়ার প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যোগ করতে গেলে কি হবে? সালফেট র্যাডিক্যাল তৈরি হয়েছিল, সালফেট খরচ হয়ে গেছে। অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়েছিল দুইটা, অ্যামোনিয়াম আয়ন দুইটা খরচ হয়ে গেছে। দুইটা প্রোটন তৈরি হয়েছিল, দুইটা প্রোটন খরচ হয়ে গেছে। তাহলে ফাইনালি থাকলো কি? সালফিউরিক অ্যাসিড, তার সাথে হচ্ছে দুইটা অ্যামোনিয়া রিয়্যাক্ট করে ফাইনালি আমাকে দিছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম Done. সালফেট। মজা, খুব মজা। এগুলো কিন্তু অ্যাসিড বেস রিঅ্যাকশন। আগের স্লাইড থেকে একটু যেতে পারবেন? হ্যাঁ, যাইতে পারবো। কোন স্লাইডে যাওয়া লাগবে বলো? ভাই এটা? একদম যে দ্বিতীয় স্লাইডটা, ওই অ্যাসিড বেস Let me নিউট্রালাইজেশন go. স্ট্রাকচারাল ফর্মুলা। এইটা ছিল স্ট্রাকচারাল ফর্মুলার প্রথম স্লাইড, জি ঠিক আছে? ভাই, জি ভাই, এখানে ভাই যেটা লাস্টে এসে যখন প্রোডাক্টের স্ট্রাকচারাল ফর্মুলা লিখেছেন ভাই, তখন মানে অক্সিজেনের যে চার্জটা ভাই ওইটা মানে মাইনাস চার্জ, যেটা ওইটা মানে মাথার ঠিক উপরে ডান পাশে লেখা উচিত ছিল না? দেখো, ঘটনা হচ্ছে আমরা যখন আহ, আমরা যখন আমরা যখন এখানেই দেখাই, আমরা যখন ইনঅর্গানিক কোনো ফর্মুলা লিখি, ইনঅর্গানিক কোনো মলিকুলার ফর্মুলা লিখি, তখন আমাদের স্টাইল হচ্ছে এরকম থাকে। ধরো ধরো বাইসালফেট আয়ন, সেটার ফর্মুলা কি? HSO4 মাইনাস, এভাবে লিখি না? এখন জি নিয়মটা হচ্ছে ইনঅর্গানিক মলিকুলার ফর্মুলা লেখার সময় ডান পাশে উপরে যেয়ে লিখতে হয় চার্জ প্লাস বা মাইনাস। এখন ঘটনা হচ্ছে যখন তুমি অর্গানিক লিখবা তখন নিয়ম একটু আলাদা। অর্গানিক অথবা স্ট্রাকচারাল ফর্মুলা যখন আমরা দেখাই, তখন নিয়মটা হচ্ছে যার যেখানে যে চার্জ তৈরি হচ্ছে সেইখানে দেখানোর নিয়ম। ধরো সারা জীবন কি দেখছো? OH মাইনাস দেখছো নাকি HO মাইনাস দেখছো? কত কোনটা দেখছো? ভাই OH মাইনাস। OH মাইনাস। অর্গানিক লেখার সময় আমরা এই কাজ প্রায়ই করব, এটা প্রায়ই করব, এটাই করতে হয়। কারণটা হচ্ছে দেখো, এই বস্তু তৈরি হয়েছে কোত্থেকে? যদি মনে করো পানি থেকে আসছে, ঠিক আছে, চলেন দেখি। তাহলে H বন্ড O, বন্ড হচ্ছে H, ফোর্সে এই হাইড্রোজেনটার সাথে যে বন্ড পেয়ার ইলেকট্রন ছিল এখানেও তো ছিল, কিন্তু কোনো একটা কারণে এইটা ব্রেক হয়েছে। এটা ব্রেক হওয়ার সময় অক্সিজেন কি করছে? বন্ড পেয়ার ইলেকট্রন দুটো রেখে দিছে। সো নেগেটিভ যে চার্জটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে, সেই নেগেটিভ চার্জটা কার মাথায় ক্রিয়েট হয়েছে আমাকে একটু বলো তো? সেটা কি হাইড্রোজেনের? অক্সিজেন। হ্যাঁ, সেটা তো অক্সিজেনের মাথায় ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই ইউ শুড রাইট HO মাইনাস, নট OH মাইনাস। দ্যাট গিভস ইউ রং আইডিয়া। এটা আমরা মেনে নেই। কখন মেনে নেই? ইনঅর্গানিকের সময় কোনো সমস্যা নেই। ইনঅর্গানিকের জেনারেল রুল হচ্ছে ভাই ডান পাশে উপরে চার্জ থাকবে, ঠিক আছে? কিন্তু অর্গানিক যখন লিখবা তখন ইট রিয়েলি ম্যাটার্স কোথায় কোন জিনিসটা তৈরি হয়েছে। এই কারণে এই যে HSO4 মাইনাস এই বস্তুটাকে আমরা অর্গানিকে প্রায় লেখা লাগে। অর্গানিকের আলোচনার সময় এই বস্তুটাকে কেমনে লেখে জানো? OSO3H মাইনাস, এইভাবে লেখে। অর্গানিকের বই যদি কিনে থাকো বা বাসায় যদি থাকে সেকেন্ড পেপার, সেকেন্ড চ্যাপ্টার যেটা অর্গানিক রিয়াকশনস মানে অর্গানিক কেমিস্ট্রি, ওইটা খুললে দেখো প্রায় এই জিনিস লেখা আছে। এই কোথার থেকে পাইছি? এটা কিছু না, ওটাই। এরকম কেন লিখছে জানো? এই দেখো,
সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা যেটা, ওটা যদি একটু ভাবো, এইচ বন্ড ও, বন্ড হচ্ছে এস, বন্ড ও, বন্ড হচ্ছে এইচ, এইখানে ডাবল বন্ড ও, এইখানে ডাবল বন্ড ও। বলেন এইখানে বাইসালফেট আয়নটা তৈরি হয় কেমনে, মানে হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট যেটাকে বলতেছো, ওইখানে কি হয়, কোনো একটা হাইড্রোজেন অক্সিজেনের বন্ডের মাঝখানের বন্ড পেয়ার ইলেকট্রনটা কে টেনে ধরে রাখে বলো তো? অক্সিজেন টান দিয়ে ধরে রাখে। আচ্ছা, তাহলে এইখান থেকে তোমার যে বস্তুটা তৈরি হইতেছে সেই বস্তুটা কি? সেই বস্তুটা আসলে এইরকম, সেই বস্তুটা আসলে এইটুকু, এইটা, আর এর সাথে আলাদা হয়ে গেছে কি এইচ প্লাস, এইচ প্লাস। এখন ঘটনা হচ্ছে এই যে এই দুইটা ইলেকট্রন, মানে কি দুইটা ইলেকট্রন, একটা কিন্তু অক্সিজেনের নিজের আর একটা হচ্ছে এক্সট্রা টেনে নিয়ে আসছে, তার মানে এই অক্সিজেনের মাথার উপরে বলো তো কতটুকু মাইনাস চার্জ হবে, কতটুকু মাইনাস হবে এখানে? -1। -1, একটা মাত্র নেগেটিভ চার্জ থাকবে। এখন এই বস্তুটার দিকে একটু তাকায় দেখো, এটা কিন্তু আসলেই এই যে এই ও এর সাথে মাইনাস, এই ব্যাপারটা আলাদা, ও এর সাথে মাইনাস, কিন্তু এই জন্য আমরা কি লিখি বলেন তো, ও SO3H, এই যে, এবং এই মাইনাসটা এই পাশে। এইটাকে তুমি ইনঅর্গানিক লেখার সময় যখন লেখো HSO4 মাইনাস, কেউ কিছু বলে না, কারণ কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝছি। কিন্তু অর্গানিক লেখার সময় খুব ঝামেলা। অর্গানিকে আরও কত ঝামেলা আছে খেয়াল করো। তুমি যখন ধরো এই কম্পাউন্ডটার ফর্মুলা তুমি যখন লেখো ইনঅর্গানিকে, তখন তুমি কি লিখে দাও, H2SO4, বুঝছি ভাই, হইছে, ডান, 4টা অক্সিজেন আছে, লিখে দেন। কিন্তু তুমি যখন এই কম্পাউন্ডটার স্ট্রাকচার, সরি কি বলে, ফর্মুলা লেখো, এইটা একটু ভাবেন তো, এটা কেমনে লেখেন আপনারা? এটা দুনিয়ার কোনো পাগল যদি না হয়, মানে সে কিভাবে লিখবে, CH3 বন্ড COOH, এভাবে লিখবে না? দেখো তো খেয়াল করে, CH3 COOH, বুঝিয়েছো? এইটাকে তো চাইলে আমরা লিখতে পারতাম, এইভাবে, কিভাবে, C2H4O2, এটা লিখতে পারতাম। বাট হু ডাজ দিস থিং এক্সেপ্ট ইউর, মানে অক্সিমোরন, তোমার কেমিস্ট্রি সম্পর্কে কোনো ধারণাই নাই, যে এভাবে লিখতে হয় না, এভাবে লিখলে বোঝা হয় না জিনিসটা কি। ইট ইজ অনলি আন্ডারস্ট্যান্ডেবল ওয়েন ইউ রাইট ইট দিস ওয়ে। সো অর্গানিকের ক্ষেত্রে কমপ্লেক্সিটি অনেক বেশি, পসিবিলিটি অনেক বেশি, এইটা না হয়ে ওইটাও হইতে পারে। যেমন ধরো তোমরা একটা নাম শুনছো, আইসোমারিজম। জি ভাই। এই আইসোমারিজমের কারণে তো গ্যাঞ্জামটা লাগে, মানে দের আর সো মেনি পসিবিলিটিস। তুমি একটা ফর্মুলা তোমারে আমি কাগজে লিখে দিছি, তুমি কিনতে গেছো বাজারে, যে দেখি আরিফ ভাই বলছে কিনে নিয়ে আসি, সেই ফর্মুলাটা আমি লিখে দিছি তোমাকে C2H6O, বললাম এটা কিনে নিয়ে আসো। এখন আসার পথে তোমারে পুলিশে ধরছে, আমি তো কিছু জানি না, তোমাকে পুলিশে ধরছে। কেন ধরছে? কারণ তুমি কিনছো এটা, এই যে দেখো CH3CH2OH। আমি তো এটা কিনতে বলি নাই, আমি কিনতে বলছি কোনটা জানো, এই দেখো CH3OCH3। এবং খেয়াল করো এই দুইটা জিনিস একজন আর একজনের কি বলেন তো, আইসোমার। পড়ছিলে এটা 9 10-এ পড়ার কথা তো। জি ভাই, এবং ছিল ভাই। both of them have got জি। 2 carbons, 6 hydrogens and 1 oxygen। এই জন্য তুমি যখন এইভাবে গড়ে হরিবোল দিয়ে লেখো, উই অ্যাকচুয়ালি ফেল টু আন্ডারস্ট্যান্ড যে কী বুঝাইতে চাইতেছো তুমি। এই কারণে অর্গানিকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যেটা যার সাথে যেভাবে কানেক্টেড, ট্রাই টু রাইট অ্যাজ মাচ ক্লিয়ারলি অ্যাজ পসিবল, ডিস্টিংগুইশেবলি লেখো, বুঝিয়াছো? সো এই কারণে আমরা জি। CH3 আলাদা লিখে আবার ওইটাকে লিখি COOH। ইভেন নোটিস দ্য ফ্যাক্ট দ্যাট আমরা এখানে কিন্তু CO2H লিখি না, মানে এটা লেখার পরে দুনিয়ার কেউই এই কাজটা করে না, যে এখানে CO2H। এটা করে কিছু বড় ক্লাসের বইতে, ওই সময় আবার তুমি বুঝবা যে ওইটা এমন লেভেলে চলে গেছো, ওইখানে ব্যাপার আলাদা। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত থাকাকালীন বা মানে মোটামুটি এই ধারে কাছে এই বস্তু লেখা যাবে না, লিখতে হবে এইভাবে, সো দ্যাট উই মে আন্ডারস্ট্যান্ড যে ওইখানে ডিস্টিংগুইশড কী কী জিনিসপত্র আছে, বুঝিয়াছো? ভাই কিন্তু CO2H কেন লেখে, মানে এটা কি আদৌ কারেক্ট? না, এটা কারেক্ট না, কিন্তু এটা অনার্সের কিছু বইতে লেখে, কিছু জায়গায় যে তো তোমরাও পাবা, মানে যদি কেউ কেমিস্ট্রিতে পড়ো, আমি তো দেখছি বড় ক্লাসের বই, ওই জায়গার ব্যাপারটাই আলাদা ওইখানে। আচ্ছা ধর, কেমনে বুঝাবো, ধরো তোমরা আমার কাছে আসছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে, এখন তোমাকে আমি অনেক ধরনের রেঞ্জ শিখাচ্ছি, যে রেঞ্জ কি, কেমনে কাজ করে, স্ক্রুড্রাইভার এর সাথে ডিফারেন্সটা কি, অমুক তমুক। তো রেঞ্জ তো অনেক প্রকারের হয়, তোমরা এটার নাম শুনছো মান কি রেঞ্জ, জানো কি জিনিস মান কি রেঞ্জ?
মান কি? এখন তোমাকে যখন আমি এইসব নানান রকমের রেঞ্জ শিখাচ্ছি তখন তো আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। কিন্তু ধরো তুমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং তোমার সাথে আমার আলোচনা হয় শুধুমাত্র হুইলস নিয়ে, চাকা নিয়ে। তো ভাই চাকায় লাগেই সবসময় মানকি রেঞ্জ, চাকার যে নাট বল্টু খুলতে আর লাগাইতে তোমরা কি বুঝছো মানকি রেঞ্জ কোনটারে বলে? এল শেপের একটা রেঞ্জ আছে দেখছো? জি ভাই। চাকা, চাকার নাট বোল্ট মানে ওই নাটের মধ্যে ঢুকাই দিয়ে তারপরে এরকম বড় বড় চাকা যদি হয় তখন ওই বান্দরের মতো ঝুইলা ঝুইলা খোলে, লিভার অ্যাকশন ক্রিয়েট করে, এই কারণে ওটারে বলা হচ্ছে মানকি রেঞ্জ। এখন ধরো তোমার সাথে আমার আলাপ হয়ই হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাকা নিয়ে, শুধুই কথা হয় চাকা নিয়ে, তা ওই জায়গায় তো আমার আলাদা করে বলার দরকার নেই বারবার যে মানকি রেঞ্জের রেডিয়াস এটা হওয়া লাগবে, ওর হ্যান্ডেল লেন্থ এরকম হওয়া লাগবে, এই ধরনের মানকি রেঞ্জ দিয়ে। উই আর টকিং অল ডে অ্যাবাউট মানকিজ, সো উই ডোন্ট নিড টু স্পেসিফাই অ্যাবাউট মানকি রেঞ্জ। ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাই। কিন্তু যখন তুমি ছোটোবেলায় আসো এখন, এখন তো তোমাকে আমার স্পেসিফিক্যালি বলা লাগবে যে ভাই এই ব্যাপারটা এরকম, এবং এটা বলাটা কত জরুরি বোঝো কেন এইভাবেই বলে। তার কারণটা হচ্ছে ওইটার স্ট্রাকচারাল ফর্মুলা দেখলে আর একটু লক্ষ্য করেন, হয়তো বা আগে কোনো দিন খেয়াল করো না, আজকে করবো আর কি। এখন এই বস্তুটার মধ্যে না আসলেই ডিস্টিংগুইশেবলি দুইটা জিনিস আছে। এইটারে বলি আমরা কিটোনিক রেডিক্যাল, কিটোনিক মূলক বলে বাংলায়। চিনো তোমরা এটা কিটোন? কেউ চিনে না জি দেখো। ভাই। সো ঘটনা হচ্ছে এইটুকু না তোমার কিটোনিক রেডিক্যাল, আর এই বস্তুটুকু কি তাকায় দেখেন তো, অ্যালকোহলিক রেডিক্যাল না? জি ভাই। অ্যালকোহল। সো এই জন্য আমরা বুঝাইতে চাই যে এখানে CH3 ব্যাপারটা আছে, বুঝলাম, তার সাথে না কিটোনিক রেডিক্যাল আছে, তারপরে আলাদাভাবে আবার OH আছে। এই জন্য আলাদা আলাদা করে লেখা উচিত, তা নাহলে অর্গানিকে আসলে বোঝাটা খুবই দুষ্কর। হ্যাঁ, সো দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে ওই মাইনাসটা যে আমি কোথায় দিব, এখানে দেখো খেয়াল করে, আমি এটা তো আসলে স্ট্রাকচারাল ফর্মুলা একে একে করতেছি, তাই না? কোথায় জানে করতেছি, এই যে এখানে। সো আই নিড টু শো যে অ্যাকচুয়ালি মাইনাস চার্জটা কোথায়, ইট হ্যাজ গট নেগেটিভ চার্জ ইন দিস সাইড। বোঝো না এই ব্যাপারটা? জি ভাই। সো এইটারে যে টাইনা আইনা আমি এই পাশে লিখবো, ইট গিভস অ্যান অ্যাবসার্ড থিং। এটা কি? এটা কিছুই না। সো আমার এই পাশেই লেখা উচিত। এটা হচ্ছে কাহিনী। পাইছো আনসার? বুঝছো তো? জি ভাই, মানে ওইটা তো এই পুরো সিস্টেম থেকে সেপারেটেড, মানে শুধু সোডিয়াম প্লাসের সাথে হ্যাঁ, মানে সোডিয়াম প্লাসের ওই সাইডে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আকারে কাজ করতেছে। হুম, জি। ওকে, ধন্যবাদ। এই তোদের এই ক্লাসগুলো কমেন্ট করে করে নিলে তোরা এই প্রশ্নগুলো কেমনে করতি? ভাই 3 নাম্বার স্লাইডে একটু যান তো। ভাই ওইখানে এই মাইনাসটা এই পাশে কেন, ওই পাশে না কেন? ওকে, সো আমাদের অনেকগুলো বিক্রিয়া দেখলাম, রিয়াকশন দেখলাম স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে। এবার আমরা কি করব? ডিহাইড্রেশন অফ অক্সি অ্যাসিডস। সো ডিহাইড্রেশন করলে আমরা যেটা পাই তাকে আমরা বলি অ্যানহাইড্রেট অথবা অ্যানহাইড্রাইড। সো অ্যানহাইড্রাইডের বাংলা কি? এইটা কি চিনো তোমরা? বলো তো এটা কি? বলো। খাও নাই জীবনে? শুটকি মাছ। সো এখন ঘটনা হচ্ছে এই অ্যানহাইড্রেশন বা ডিহাইড্রেশন করলে আমরা যে বস্তুটা পাই সেটা আসলেই শুটকি। ইট ইজ নাথিং বাট শুটকি। এখন শুটকির কথা কেন বলতেছি, এই তোরা কে জানি চট্টগ্রামের আছিস? ভাই ওই যে আমি থাকি চট্টগ্রামে। হ্যাঁ, মন্ময়, রাইট, চট্টগ্রামে থাকিস। সো ঘটনা হচ্ছে এই যে দেখ, আমি চিটাঙ্গা ভোলা, কিন্তু আমি শুটকি মাছ খাই না, আমার দেখলেই রাগ লাগে। চট্টগ্রামের মানুষজন আর একটা জিনিস খুব পছন্দ করে, সেটা হচ্ছে বুড়ি, গরুর বুড়ি, বট যেটারে বলে, এইটাও আমি খাই না ভাই, আমি ক্ষমা চাই, আমার দিয়ে হবে না। সো এখন ব্যাপারটা হচ্ছে শুটকি মাছ তোমার বিভিন্ন রকমের হয়। ইলিশ মাছকে আমি রোদে শুকায় শুটকি বানাইতে পারি, লইট্টা মাছটাও বানাইতে পারি, পাঙ্গাস মাছকেও বানাইতে পারি। পাঙ্গাস হয় কিনা আমি জানি না, কোনোদিন দেখি নাই, যাই হোক। সো এখন কথা হচ্ছে, যদি ইলিশ শুটকি আব্বু বাজার থেকে কিনে নিয়ে আসে, সেটার মধ্যে যখন আম্মু পানি টানি দিয়ে মশলাপাতি দিয়ে রান্না করে, হাউ ডাজ ইট টেস্ট লাইক? ডাজ দ্য টেস্ট লাইক এ ডিফারেন্ট ফিশ অর ইলিশ মাছ? বলেন তো। জিনিসটা তো ইলিশ শুটকি ছিল, ওটাকে পানির মধ্যে দিলে আবার কোন মাছের মতো হবে? ইলিশ মাছের মতো নাকি কাতলা মাছের মতো হবে? কও। ভাই ইলিশ মাছের মতোই তো হওয়ার কথা। ইলিশ মাছের মতোই তো হওয়ার কথা। তো ব্যাপারটা ওই রকমই। আমরা এখন অ্যাসিডকে ড্রাই করে ফেলবো। ড্রাই মানে একেবারে ওর ভিতর থেকে কেমিক্যালি পানি বের করে দিব, ফিজিক্যালি পানি না, কেমিক্যালি পানি বের করে দিব। বাইর করে দিলে একটা ড্রাই ফর্ম পাওয়া যাবে, ওই ড্রাই ফর্মটাকে আমরা বলবো অ্যানহাইড্রেট অফ দ্যাট অ্যাসিড। তো এই অ্যানহাইড্রেশন নিয়ে যখন কথা বলতেছি তখন ওয়াই উই আর টকিং অনলি অ্যাবাউট অক্সি অ্যাসিডস, ওয়াই উই আর নট মেনশনিং হাইড্রো অ্যাসিডস? বলো তো, হাইড্রো অ্যাসিড নিয়ে কেন কথা বলতেছি না? হাইড্রো অ্যাসিডকে কি, হ্যাঁ বলো, হাইড্রো অ্যাসিড তো ডিহাইড্রেট কি করা যায় না এর জন্য? কেন করা যায় না?
ভাই কারণ ওইখানে তো মানে ওএইচ হাইড্রোক্সিল রেডিকালতে থাকে না, তাহলে এটা তো মানে ডিহাইড্রেট করা তো সম্ভব না। হ্যাঁ, মানে ওই হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে তো হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন তো সবারই থাকে, কিন্তু অক্সিজেন থাকে না, দ্যাটস ওয়াই এটার ডিহাইড্রেশন পসিবল না। সো তাহলে আমরা পরিচিত একটা অ্যাসিড নেই, সালফিউরিক অ্যাসিড। বলো, সালফিউরিক অ্যাসিড থেকে ম্যাক্সিমাম কতগুলো পানি বের করা যাবে? একেবারে শুটকি মাছ বানায় ফেলতে চাই এটাকে আমরা, বলেন হাউ মাচ ওয়াটার মলিকিউল ক্যান ইউ গেট আউট অফ ইট? বলো কতগুলো পানি আছে এখানে, তাকায় দেখো তো। ভাই একটা একটা না চারটা, কি বললা? একটা ভাই, কি বললো? একটা না চারটা, কি জানি বললো? ভাই চারটা? একটা। একটা। একটা হ্যাঁ, চারটা কিন্তু বের করা যাবে না, বিকজ ইউ আর ফলিং শর্ট ফর হাইড্রোজেন। তাহলে এখানে কি হবে? H2O পানি একটা বের হইলো, প্লাস বাকি থাকবে যা গুনে গুনে বসাই দাও একদম, যে এই কয়টা এই জিনিস বাকি আছে। বলো কি বাকি আছে? সালফার পড়ে আছে একটা, SO3 তাহলে এস, SO3 অক্সিজেন তিনটা, তাহলে SO3। সো দিস ইজ হোয়াট ই কল শুটকি। শুটকি মানে ইংলিশে বলে কেমিস্ট্রির ভাষায় অ্যানহাইড্রেট অথবা অ্যানহাইড্রাইড। তাহলে এটাকে আগে তোমরা কি নামে চিন্তা বলো তো? SO3 এর আগে নাম কি জানতা? ভাই সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড, এটা সালফাইড কেমনে বাবা? সালফাইড র্যাডিক্যাল কোনটা? SO3 2 মাইনাস। এই যে বললাম না সেই দিনও, এই মুখে এই চার্জগুলো না বলার ফলে দেখো আমরা ভুল করে ফেলি, এটা কিন্তু সালফাইড র্যাডিক্যাল না। সালফাইড র্যাডিক্যাল কখন হইতো? যদি সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশন হইতো। সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশনের ফলে দুইটা প্রোটন বের হইতো, আর তখন আমরা পাইতাম তাও তো সালফাইড পাইতাম না, তাও কি পাইতাম? সালফেট র্যাডিক্যাল পাইতাম। আমার কথা কি বুঝেছো? ডিফারেন্সটা ভালো করে বোঝো। ইফ ইউ হ্যাভ 2 মাইনাস অন দ্য হেড তাইলে এক জিনিস, তাইলে কিন্তু সালফাইড র্যাডিক্যাল। আর SO3 যে জিনিসটা ওইটা কিন্তু সালফার ট্রাইঅক্সাইড। বুঝতে পারছো তো বন্ধুগণ? ভাই এখন এই জি। ওয়াটারের ফিজিক্যাল স্টেটটা এটা কি মানে লিকুইডই তো না? হ্যাঁ, বাট এই বিক্রিয়া, এই রিয়াকশন যে বলতেছি এটা আসলে এইভাবে হয় না, এটা আমরা থিওরিটিক্যালি লিখি, ওই দিকে আমরা এখন যাব না। সো SO3 এর নাম সারা জীবন আমরা কি জানছি? এটাকে আমরা বলছি সালফার ট্রাইঅক্সাইড। এখনও বলবো, সমস্যা নাই, কিন্তু আজকে থেকে তার নতুন একটা নাম হবে। এই নামটা কি জানো? এটাকে এখন থেকে বলা যাবে সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, বিকজ উই হ্যাভ ফাউন্ড ইট আফটার ড্রাইং সালফিউরিক অ্যাসিড। এই জন্য এটাকে বলে সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। বুঝতে কি পেরেছো? ভাই এই অ্যানহাইড্রাইট বা অ্যানহাইড্রেট যেগুলো আপনি বলেন, এগুলা কি শুধুমাত্র শুটকি আকারে থাকে? শুটকি আকারে থাকে বলতে এটা তো বেসিক্যালি একটা অক্সাইড, ড্রাই। খেয়াল করে দেখো, এটা একটা অক্সাইড না গ্যাস? জি ভাই। বুঝতে পারছো? সো এটাকে তুমি পানির মধ্যে যখন দিবা, এই যে রিয়াকশনটা যদি রিভার্স করানোর ট্রাই করো, অর্থাৎ পানির মধ্যে যদি দাও, তখন আবার কি দেখবো জানো? ওই সালফিউরিক অ্যাসিড পাওয়া গেছে। এই জন্য আমরা ওটাকে বলি ড্রাই সালফিউরিক অ্যাসিড। ড্রাই সালফিউরিক অ্যাসিডকেই কেমিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে অ্যানহাইড্রেট সালফিউরিক অ্যাসিড। এটা একটা রিভার্সিবল রিয়াকশন। মজা। তাহলে এবার বলো, তুমি যদি কি বলে নাইট্রিক অ্যাসিডকে শুকাইতে চাইতা, নাইট্রিক অ্যাসিডের ভিতর থেকে পানি বের করে দিবা, তখন কি হবে বলো তো? ফর্মুলাটা কি? HNO3। সো এখান থেকে কতগুলো পানি বের করা পসিবল বলেন তো? একটা। না, একটাও বের করা পসিবল না। কারণ এখানে দুইটা, মানে দুই মলিকিউল থেকে একটা বের করা সম্ভব। দুই মলিকুল থেকে একটা। মানে ওর ভিতরে পানি আছে কিন্তু আধা আধা মলিকিউল। হাইড্রোজেন একটা মানে কি আধা মলিকিউল না? এই জন্য ওর মতো 2 পিস লাগবে। 2 পিস হইলে আমি একটা পানি বের করতে পারবো। বাকি কি পড়ে থাকবে বলো? প্লাস বাকি হ্যাঁ, NO2 কয় কি? সরি NO 2NO2 নাইট্রোজেন পড়ে আছে কটা এটা বলো? 2টা না? দ্যাটস ওয়াই N2। অক্সিজেন ছিল 6টা, একটা চলে গেছে, তাহলে N2O5। জিনিসটা হচ্ছে এটা হবে, যা পাবা গুনে গুনে এর মধ্যে বসাই দিবা, শেষ, একটাই মলিকিউল হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে এইটার নাম তুমি আগে থেকে কি বলে ডাকতে বলে? বলো, এটাকে সারা জীবন কি নামে ডাকছো? N2O5 দেখলে কি ডাকছো বলো তো? এটা হচ্ছে হ্যাঁ, মানে ডাই, আচ্ছা বললাম না আর কি, এখানে সিম্পলি নাইট্রোজেন পেন্টক্সাইড এইভাবে বলছো আর কি। এখন আজকে আবার এটার একটা নতুন নাম শিখলা, বলো নতুন নামটা কি? যে তিনি একে, যেহেতু আমরা নাইট্রিক অ্যাসিড শুকানোর পরে পাইছি, নাইট্রিক অ্যাসিডকে ড্রাইং এর ফলে, ডিহাইড্রেশনের ফলে, তাহলে ওটাকে কি অ্যাসিড বলা যাবে বলেন তো? ভাই নাইট্রিক অ্যাসিড অ্যানহাইড্রাইট। হ্যাঁ, এটাকে বলা যাবে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড নাইট্রিক অ্যাসিড, শেষ। সো এইটাও কিন্তু আসলে অ্যাসিড, সত্যি কথা বলতে এটাও অ্যাসিড, এটা ড্রাই ফর্ম।
মানে ব্যাপারটা এরকম, তুমি ওই যে বাজারে কি করো, ট্যাঙ্ক কিনে এনে পানির মধ্যে গোলাইলে কি পাও, লিকুইড ওই রকম। এই বস্তুকে পানির মধ্যে দিলে ওইটাই হবে। সো কোনোদিন যদি শোনো যে ভাই ওইখানে কেমিক্যাল একটা ফ্যাক্টরি ছিল, এটার না এক্সপ্লোশন হয়েছে, ওই এলাকায় যায়েন না। কেন যায়েন না? ওইখানে ভাই সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে উঠতেছে। তো সালফার ডাইঅক্সাইড গ্যাস উঠতেছে, তুমি শুনে বলবা যে তাতে কি, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নাই। ওই সালফার ডাইঅক্সাইড বুঝতেছো উড়ে এসে বাতাসে মিশে গেছে। তোমার চোখে যদি একটু লাগে, বলেন তো সাথে সাথে কি হবে? বলেন তো। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। ওইখানে শেষ। সালফিউরিক অ্যাসিড তৈরি হবে এবং শেষ মানে ইনস্ট্যান্ট your eyes will melt and you know মধু will be coming out. মধু মানে বুঝিস, ব্লাড একদম গলে পড়ে যাবে চোখ। ভাই এরকম নাইট্রোজেন, একটা ভিডিও দেখছিলাম ভাই। হ্যাঁ হয়তো এটা তো খুবই কমন একটা ইস্যু। এই যে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের হিটলার সাহেব কনসেন্ট্রেশন ক্যাম্পে যে লাখো ইহুদি মারছে, তার মধ্যে একটা জি ভাই। টেকনিক তো ছিল হচ্ছে ক্লোরিন গ্যাস দিয়ে। হ্যাঁ, ক্লোরিন গ্যাস দিয়ে। ক্লোরিন গ্যাস কি করে, তুমি যদি ইনহেল করো, দ্যাট গোজ ইনটু ইয়ার লাংস অ্যান্ড মিক্সেস আপ উইথ ওয়াটার, ইট ফর্মস HCl ইনসাইড ইউর লাংস। বুঝো, তোমার ফুসফুস গইলা ভিতরে টপাস টপাস করে পড়তেছে, কইলজার মধ্যে কেমন লাগতেছে ফিল করো। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমরা অ্যানহাইড্রেশন দেখলাম বা ডিহাইড্রেশন। আমার মতো অ্যানহাইড্রেশন বলা উচিত, এটা ইংরেজিতে বলে ডিহাইড্রেশন। যাই হোক, আমি তো IUPAC প্রেসিডেন্ট না, এগুলো চেঞ্জ করতে পারবো না, বলে দিতেছি এগুলো চেঞ্জ করিও আর কি, তোমরা যে সময় মেলা বড় কিছু হবা। এখন ব্যাপারটা হচ্ছে, সো এই প্রসেসটাকে আমরা যে ডিহাইড্রেশন বলি, এটা করে আমাদের অনেক লাভ আছে। লাভটা কি? অ্যাসিডের অ্যানহাইড্রেশন বা ডিহাইড্রেশন তোমার কেমিস্ট্রি পড়তে গেলে কাজে লাগবে না ওইভাবে। লাগবে যেটা, এটা রিভার্স রিয়াকশনটা। অর্থাৎ তোমার প্রায় দেখবা বিভিন্ন অক্সাইড দিবে, এগুলো কি দেখো তো, সবই অক্সাইড। এই অক্সাইডগুলোকে ওয়াটার সলিউবল করে তোমার বোঝা লাগবে যে এখান থেকে আসলে কি অ্যাসিড প্রডিউস হয়। আমার কথা কি বুঝেছো? জি ভাই। ওইটাকে মানে এই দিক থেকে এদিকে আসা লাগে না, লাগে হচ্ছে এখান থেকে উল্টা দিকে যাওয়া। সো উল্টা দিকে যাওয়ার জন্য কতগুলো ট্রেনিং আছে, সেটা আমি একটু দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি প্রাইমারি আইডিয়াটা বুঝতে পারছো। এই যে অক্সি অ্যাসিড যদি থাকে, সেখান থেকে সব পানি বের করে দিব, দেওয়ার পরে যেটা পাবো ওইখানে বেসিক্যালি একটা অ্যাসিডিক অক্সাইড পাবো। অ্যাসিডিক অক্সাইড কেন বলতেছি? বিকজ এটা রিভার্স রিয়াকশন যদি ঘটাই আমরা, তখন দেখি কি সে একটা অ্যাসিড ফর্ম করে। সো যে অক্সাইড ওয়াটার সলিউবল হয়ে, ওয়াটার ডিজলভড হয়ে অ্যাসিড ফর্ম করে, দ্যাট মাস্ট বি কল্ড অ্যাজ অ্যাসিডিক অক্সাইড। বুঝতে পারছো তো নাকি? ভাই এখন অ্যাসিডিক অক্সাইডটাকে রিভার্স রিঅ্যাকশনে মানে ওয়াটারে সলিউবল হয় অ্যাকুয়াস সলিউশনে, তারপরে অক্সি অ্যাসিডটা তৈরি করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এবং ওই রিয়াকশনটা আমাদের মেইন কনসার্ন, ওইটাই কিন্তু লাগবে তোমাদের, ঠিক আছে? এখন এই অ্যাসিডিক অক্সাইড যেটা, এইটাকে আমরা এখন থেকে তাহলে কি নামে ডাকবো বলেন তো? এইটাই মূলত আমাদের কোনটা ছিল বলো? অ্যাসিড অ্যানহাইড্রাইড ছিল। অ্যাসিড অ্যানহাইড্রাইড, ওই অ্যাসিডটার অ্যানহাইড্রাইড, ওটা যে অ্যাসিড এই পাশে সেই অ্যাসিডেরই অ্যানহাইড্রাইড লিখে দিব। বুঝতে পারছো কি? বোঝা না? ভাই এখানে আপনি যে অ্যানহাইড্রাইড বলেছেন, এখানে মানে নামের শেষে IDE দিয়ে করা যাইতো না? আপনি যদি আগে এক্সপ্লেন করেছিলেন ওই যে মানে অ্যানায়ন স্ট্রাকচারে যদি অক্সিজেন থাকে মানে ওই IDE হয়, এখন এখানে কি IDE দিয়ে করা যাইতো না, নাকি ওইটার ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নাই। এটা ইউজুয়ালি নামটা হচ্ছে অ্যানহাইড্রাইড আর কি, মানে এটা জাস্ট একটা নাম। ইভেন তুমি একটা মজার ব্যাপার শোনো, ধরো এই যে বস্তুটা, এটাকে তুমি কি বলতেছো? সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটাকে আবার চাইলে বলতে পারো অ্যানহাইড্রেট সালফিউরিক অ্যাসিড। মানে জাস্ট ইংলিশ গ্রামেটিক্যাল এক্সচেঞ্জ, এইভাবে বলে অ্যানহাইড্রেট সালফিউরিক অ্যাসিড, একই কথা আর কি। অ্যানহাইড্রাইড বলে যদি লাস্টে বলে, মানে একটু গ্রামার চিন্তা করে দেখো, এইটাই হওয়ার কথা আর কি। মানে সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার, আর কিছু না, মানে নাথিং টু ডু উইথ কেমিস্ট্রি। সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড অথবা অ্যানহাইড্রেট সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, সো তারপরে চলো এখন তাহলে আমাদের কিছু প্র্যাকটিস করা লাগবে। বলেন, ফসফরিক অ্যাসিড, এইখান থেকে কতগুলো পানি বের করা পসিবল বলো? ভাই ডেল্টা ডিরেক্ট এটার থেকে একটা, না ভাই, আর দেড়টা। দুইটা মলিকিউল থেকে আরো বেশি বের করা সম্ভব। জি, হ্যাঁ, দুইটা দুইটা molecule। থেকে তিনটা বের করা পসিবল, তাই না? তাহলে তিনটা পানি লিখে ফেলি, বুঝিয়েছো? মানে পার মলিকিউলে তো 1.5 মলিকিউল, মানে পার মলিকিউল অফ অ্যাসিডের মধ্যে 1.5 মলিকিউল করে আমার পানি আছে। তাহলে 2 মলিকিউল নিলে আমি তিনটা পানি বের করতে পারবো, প্লাস বাকি থাকে কি বলেন? ভালো ভালো ভালো, কি হবে? প্লাস PO5। হ্যাঁ, কেমনে? ফসফরাস কটা ছিল লেফট সাইডে? P2O5। এখানে হবে P2O5। এই বেটা 6 কেমনে? 4 দুগুণে 8 না, 8টা থেকে 3টা চলে গেছে, তাহলে 5টা থাকবে। বুঝিয়েছো? বুঝা না?
ওকে, তারপরে আসো এই সালফিউরিক অ্যাসিডেরটা তো দেখাইছি। সালফিউরাস অ্যাসিড এখান থেকে কয়টা পানি বের করতে পারবো বলো? সালফিউরাস অ্যাসিড থেকে ভাই একটা একটা পানি, তাহলে বাকি থাকে কি বলেন, বলেন। SO2 SO2, সালফার ডাইঅক্সাইড। তাহলে এইটাকে তুমি সারা জীবন কি বলে ডাকছো? সালফার ডাইঅক্সাইড। এটাকে বলছো হচ্ছে সালফার ডাই অক্সাইড। আজকে থেকে তার নতুন নাম কি দিবা বলো? আগের নামও আছে, বাট নতুন ভাই কি নাম? সালফিউরাস অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটাকে আবার বলা যাবে বা অ্যানহাইড্রাস সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, অ্যানহাইড্রাস নামটাও কিন্তু বলে, অ্যানহাইড্রাসও বলে। সো আমি এটাকে বলতেছি সালফিউরাস, FUROUS, সালফিউরাস অ্যাসিড অ্যানহাইড্রাইড, অথবা ওই যে DRIDE, অথবা কিন্তু অ্যানহাইড্রাস সালফিউরাস অ্যাসিডও বলে। অ্যানহাইড্রাস মানে বুঝছো তো, শুকনা, পানি নেই। দ্যাটস ইট, মজা শিখি ফেলছি। এখন আমাদের আরেকটু অন্যদিকে যাওয়া লাগবে, চলেন। নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড দেখাইছি। কার্বনিক অ্যাসিডটা বলো তো কী হবে? কার্বনিক অ্যাসিড থেকে পানি বের করলে কয়টা পানি বের করা যাবে? H2CO3, ভাই একটা একটা পানি বের করা যাবে। তাহলে একটা পানি বের করলে বাকি থাকে কি আর বলেন? CO2। কার্বন ডাইঅক্সাইড। এবং ইউ গাইস শুড রিমেম্বার, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পানি দিলে আসলেই কিন্তু কার্বনিক অ্যাসিড হয়। মনে পড়ে জি ভাই। সেই জিনিস আর কি। ভাই কিন্তু কার্বনিক অ্যাসিড খুবই উইক অ্যাসিড না, মানে এটার মধ্যে কি কোনো কিছু স্পেশাল কিছু আছে যে H2 আর CO2 তে কনভার্ট হইলো? মানে এটা তো স্পেশাল এমনিতেই কিছু হয়ে নাই, যায়। মানে বস্তুটা উইক, ন্যাচারালি সে উইক, সে ওইভাবে থাকতে চায় না, সে বারবার ভেঙে যায় এই চেহারা করে, বাট ন্যাচারাল ফেনোমেনা। এবং এটা যদি উইক না হইতো তাহলে বিপদ ছিল আর কি যে আমাদের জীবনে। মানে এই অ্যাসিডটা উইক বলেই তুমি আমি সুন্নাত না মেনে পানি খাওয়ার পরেও বাঁচি থাকি। বোঝো নাই মনে হয়? পানি খাওয়ার একটা সুন্নাত আছে জানো? পানি খাওয়ার সময় নিঃশ্বাস ফেলতে হয় না বা শ্বাস নিতে হয় না, এটা জানো? জানো না? এই এইটা নিয়ে গরু আমি তো- আসলে একটুখানি দেখছিলাম যে একটা স্ট্র দিয়ে হচ্ছে ওই পানিতে দিচ্ছিল একটা আইডেন্টিফায়ার সহ, স্ট্র দিয়ে হ্যাঁ, এই নিঃশ্বাস ওর মধ্যে ছাড়লে সেটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণে রেড কালার হয়ে যাচ্ছিল লিটমাসের মতো। হুম হুম হুম। মানে পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া, মানে শ্বাস প্রশ্বাস করা, এটা নিষেধ, এটা সুন্নাত না। তো ওইটা যদি আমরা করতাম, মানে যদি করি, তাহলে কি হবে বুঝছো তো? পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হয়ে ইনস্ট্যান্ট কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তুমি আমি এই সুন্নাত না মেনে পানি খাওয়ার পরেও বাইচে আছি, শুকরিয়া আল্লাহর কাছে। অনলি রিজন ওই অ্যাসিড মারাত্মক উইক। কিন্তু এইভাবে যদি লং টার্ম প্র্যাকটিস করো, মানে ছোটোবেলা থেকে ধরো তোমাকে এটা কেউ শিখায় নাই, তুমিও খেয়াল করো নাই, তুমি ওইভাবেই খাইতেছো, মাশাল্লাহ, তোমার যেটা হবে একটা সার্টেন টাইম পরে প্রচণ্ড গ্যাসের সমস্যা হবে। আর আমাদের তো এমনিও খাদ্যাভ্যাস ভালো না, মানে ফুড হ্যাবিট তো আমাদের খুব বিশ্রী। সকালের খাবার খাইছো বিকাল 4টার সময়, দুপুরের খাবার খাইছো রাত 9টার সময়, 9টা না 11টার সময়, আর পরের দিন সকালে যায় আবার কি পরের দিনের খাবার। সো মানে আগের দিনের আমরা রাতের যে খাবার। কোল্ড ড্রিঙ্কস খাই স্যার, ওটাও তো স্যার জাস্ট কার্বনিক অ্যাসিডই। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। ওইটা আসলে কার্বনিক অ্যাসিড তো বটেই, তবে ওইটার মধ্যে একটা মজার ঘটনা ঘটে। যখন তুমি বোতলটা খোলো তখন কিন্তু ওর মেজরিটি পোর্শন কী হয় বলেন তো? ইট গেটস এক্সপেলড, বের হয়ে চলে যায়। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, ইউ আর লুকিং অ্যাট কার্বনিক অ্যাসিড দেয়ার, ডু ইভেন নো হাউ মাচ মোর পয়জনাস থিংস ইউ আর কনজিউমিং ফর, মানে বাই ড্রিঙ্কিং দ্যাট বুলশিট। কিছু বোঝো নাই? ওই কি বিষ খাইতেছো আর তার মধ্যে তুমি কার্বনিক অ্যাসিডের ঝামেলা খুঁজতেছো। ওকে, চলো এবার তাহলে এগুলো পারবেন আপনারা, এগুলো বাড়ির কাজ করবেন, ঠিক আছে? এখন এগুলা করলে কিন্তু মজা পাবা। এই প্রত্যেকটা থেকে কত কত মলিকিউল পানি বের করা যাবে বলো? ভাই এই প্রত্যেকটা থেকে সবগুলোরই 2টা মলিকিউল থেকে একটা করে পানি আসে। হ্যাঁ, দুইটা মানে molecule আমরা এটাকে বলবো হাফ মলিকিউল করে পানি বের করা যাবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সবার কাছ থেকে একটা করে পানি বের হবে। বের করে দেখো, খুবই ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়। এগুলোও তোমাদের বাড়ির কাজ। আমি একটু করে দিচ্ছি ইথানোয়িক অ্যাসিডেরটা। সো এই ডিহাইড্রেশনটা যখন করতে যাবা, ভাবো তো এখান থেকে কতগুলো পানি বের করতে পারবা ইথানোয়িক অ্যাসিড থেকে? ভাই 2 মলিকিউল। 2টা। মুরব্বি হবে না, মনোযোগ দিয়ে শোনো। ঘটনা হচ্ছে, প্রোটনিক হাইড্রোজেন বলে একটা ব্যাপার আমি মনে হয় কয়েকবার বলে ফেলছি তোমাদের সামনে। প্রোটনিক হাইড্রোজেন হচ্ছে সেই হাইড্রোজেনগুলা যারা হচ্ছে অ্যাসিডের মেইন প্রপার্টি এক্সিবিট করায়, মানে ওই জিনিসটার কারণেই বেসিক্যালি অ্যাসিডকে আমরা অ্যাসিড বলি ডাকি। ওই প্রোটনিক হাইড্রোজেন কারা? তারা সবসময়ই অ্যাসিডের স্ট্রাকচারের মধ্যে কি আকারে থাকে বলো তো? এইচ বন্ড কি থাকে? ও থাকে, H অক্সিজেন bond. থাকে।
হুম ও এখন ঘটনা হচ্ছে ওই প্রোটনিক হাইড্রোজেনগুলো থেকেই বেসিক্যালি পানি বের করা পসিবল। ওই প্রোটনিক হাইড্রোজেনগুলো থেকে আগামী দিন এই একই কাজই আমরা করব স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে। আজকে জাস্ট কেমিক্যাল রিয়াকশন আকারে দেখতেছো না, আগামী দিন এই একই কাজই করব আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে। সো সেই জিনিসটা আমি একটার ক্ষেত্রে করাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে এখানে যে 3টা হাইড্রোজেন আছে, এই 3টা হাইড্রোজেন কি প্রোটনিক নাকি নন প্রোটনিক বলেন তো? এই 3টা হাইড্রোজেন নন নন প্রোটনিক। প্রোটনিক, কারণ একটু স্ট্রাকচারাল ফর্মুলা মাথায় এনে দেখো, ওখানে কিন্তু কোনো অক্সিজেন ছিল না, অক্সিজেন ছিলই শুধুমাত্র এই জায়গায়। সো বেসিক্যালি এইখানে তোমার কতগুলো পানি বের করতে পারবা, ইউ শুড কনসিডার অনলি দিস হাইড্রোজেন, নট দোজ। ওইখান থেকে পানি বের হবে না। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝার জন্য স্ট্রাকচারাল ফর্মুলা আঁকি, তাহলে আরও ভালো বুঝবা। তাহলে আমরা লিখবো কি, এইচ বন্ড হচ্ছে সি, এইখানে হচ্ছে এইচ, এইখানে হচ্ছে আর একটা এইচ, বন্ড হচ্ছে সি, তারপরে কি থাকলো ডাবল বন্ড ও, বন্ড হচ্ছে ও, তারপরে কি বলো এইচ। এইটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের একটা মলিকিউল। ওকে, এখন বন্ধু খেয়াল করো যে এইখান থেকে বলো তো তাহলে পানি বের করা যাবে কয়টা? মানে এই যে ওইচ আকারে যেটা আছে না, এইটাই কিন্তু প্রোটনিক হাইড্রোজেন, এটা এই 3টা কিন্তু প্রোটনিক না। তাহলে এই হাইড্রোজেনগুলোই বেসিক্যালি পানি আকারে যায়। তাহলে তোমরা একটু বলো তো এখান থেকে পানি বেরোবে কয়টা? তো হাফ মলিকিউল, বোঝো না এই ব্যাপারটা? জি জি ভাই। তাহলে এই বস্তুর মতো আর একটা বস্তু কি লাগবে না তোমাদের? বুঝছো তো নাকি? জি ভাই। জি হ্যাঁ, তাহলে এবার বলো কি করা যায়। আমি এই পাশে আর একটা লিখলাম, এই যে সেম জিনিস দুইটা লিখছি, এটাকে আবার মিরর করে দেই এই পাশে। এটা হইলো না কেন? ভাই হাফ মলিকিউলও কি বের করা যায়? মানে এটা কি আদৌ পসিবল? কারণ মানে বের হলে না তো শুধু ওএইচই বের হবে। না, বের হয় না। তাহলে এখানে কি হবে দেখো, এইখান থেকে তুমি যদি হাইড্রোজেন নাও তাহলে এই পাশ থেকে কি নেওয়া লাগবে বলুন তো? হাইড্রোক্সিল, বুঝেছো? অথবা তুমি আর এক কাজ করতে পারো, সেটা হচ্ছে এই পাশ থেকে যদি হাইড্রোক্সিল নাও তাহলে এই পাশ থেকে নেওয়া লাগবে হাইড্রোজেন। আমার মনে হয় তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, দুইটা সেম কালার বলে। এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। ওকে, এই দেখো এর কাছ থেকে যদি হাইড্রোজেন নাও আর তাহলে এর কাছ থেকে কি আসবে বলুন তো? হাইড্রোক্সিল। এই দুইটা মিলে পানি বের হয়ে যাবে। অথবা তুমি যদি এই পাশ থেকে হাইড্রোক্সিল নাও তাহলে এই পাশ থেকে নেওয়া লাগবে হাইড্রোজেন, বাট আলটিমেটলি প্রোডাক্ট উইল বি সেম। বুঝছেন কি আপনারা ব্যাপারটা? জি ভাই। ওকে, জি। তাহলে তাহলে এবার চলো আমরা একটু প্রোডাক্টটা দেখি, প্রোডাক্ট কি হবে। তো ধরো এখান থেকে হাইড্রোজেন নিলাম, এখান থেকে হাইড্রোক্সিল নিলাম, তোমার ইচ্ছা। প্রোডাক্টটা তুমি পাবা হচ্ছে এই বস্তুটা, তার সাথে বন্ডেড থাকবে এই বস্তুটা, এইখানে বন্ডেড থাকবে। তাহলে আমাকে একটু বলো এবার সেটা হলো ফাইনাল কম্পাউন্ডটা আমাদের কিভাবে লেখা উচিত? এটা কি জিনিস? CH3 না? দেখো তো এই বস্তুটা হচ্ছে CH3, CH3 বন্ড কি বলো? CO, CO মাঝখানে একটা O, তারপর আবারও কি একটা CO বন্ড, আবারও কি একটা CH3। এই বস্তুটাকে আমরা তাহলে কি নামে ডাকবো বলেন তো? এই বস্তুটার নাম কি? এটা কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানহাইড্রাস ইথা, ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ এই বাবা ইথানোয়িক বানান কি? আইসি হবে ভাই। NOIC। ওকে, ইথানোয়িক অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে এটাকে। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অ্যানহাইড্রাইড। সো ইথানোয়িক অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখতে কেমন? জিনিসটা এরকম, স্ট্রাকচারালি এরকম, আর আমরা মলিকুলার ফর্মুলা এইভাবে লিখি আর কি। এবং তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা তখন দেখবা যে এইটা একটা স্পেশাল টাইপের, কি জানো, এটা একটা স্পেশাল টাইপের ফাংশনাল গ্রুপ। মানে এটা একটা হোমোলোগাস সিরিজ। তোমাদেরকে নাম মনে পড়ে? হোমোলোগাস সিরিজ শিখছিল একটা ব্যাপার, জি। মানে জি ভাই। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন প্রত্যেকটা এক একটা কি হোমোলোগাস সিরিজ না? সো ব্যাপারটা এরকম আর কি। এটা একটা ফাংশনাল, এর তাহলে ফাংশনাল গ্রুপটা কী হবে বুঝছেন? এই পাশে দেখেন এটা আর, আর বুঝো তো অ্যালকাইল রেডিক্যাল, এটা একটা আর, জি ভাই। এইটা আর একটা আর। সো এইটুকু হচ্ছে এদের ফাংশনাল গ্রুপ, এই জিনিসটা বন্ড CO ও CO বন্ড। আমার কথা বিশ্বাস না হলে জাস্ট গুগল সার্চ করে দেখতে পারো। চলো তোমাদেরকে একটু দেখাই। তুমি কি লিখবা গুগলে? লিখবা হচ্ছে অর্গানিক অ্যাসিড অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ। দেখতে কষ্ট হচ্ছে মনে হয়, এই যে দেখেন এইটাই লেখা আছে উইকিপিডিয়াতে। এই যে বন্ড, এই পাশে একটা কি ছিল বুঝছো তো? এই পাশে একটা কি ছিল? এইখানে একটা আর ছিল, ওই পাশে আর একটা আর ছিল। এই যে আর CO ও CO তারপরে আর, বুঝতে পারছো? জি ভাই। ওকে, চলো দেখো এই যে এই জিনিসটাই,
এইটা হচ্ছে তোমার সেই আর, এটা হচ্ছে তোমার আর, ওই পাশে একটা আর, সো আর সিও ও সিও আর। সেই জিনিস আমরা অর্গানিকের সেকেন্ড পেপারে পড়বো, সেটা এখন একটু চেহারা দেখে রাখলাম আর কি। সো একটা করাই দিলাম, তাহলে এইটা যেরকম স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে করা লাগছে, তাইলে বুঝতে পারছি আমরা ঘটনাটা কি। এই মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে তাই করা লাগবে, বা ফর্মিক অ্যাসিড যেটাই বলো। এই অ্যাসিডের নাম কি মনে আছে? এটার নাম কি বলো? অক্সালিক অ্যাসিড। রাইট, অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রেও নিজেদের করা লাগবে। সো এই দুটো, এগুলো কিন্তু বাড়ির কাজ দিলাম আর কি, আমি একটা জাস্ট করে দিলাম। তাহলে এই অ্যাসিডের নাম হবে, এই কম্পাউন্ডটার নাম হবে হচ্ছে ইথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এরপরে ও এটাও তোমাদের বাড়ির কাজ, মজা। ওই অ্যাসিডের নাম কি বলো তো? বেনজিনের সান্দির উপরে COOH, ওই অ্যাসিডের নাম কি? হ্যাঁ? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, রাইট। বেনজিন সাথে হচ্ছে ওইক, সো এটার নামটা হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। সো বেনজোইক অ্যাসিডের অ্যানহাইড্রাইড আমি দেখতে চাই। তারপরে চলেন, এবার বলো ছোটবেলায় কার কি মনে আছে দেখি, এই রিয়াকশনগুলা মনে পড়ে কিনা। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পানি দিলে কি যেন হয়, মনে করে দেখো। ভাই কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হয়। এটা তুমি কেমনে বুঝো? উত্তর হচ্ছে বুঝি না, মুখস্থ করছি। ইয়েস, আই নিড ইউ টু মেমোরাইজ দিস। নো আন্ডারস্ট্যান্ডিং, কিছু দরকার নেই। কিছু ব্যাপার আছে না, বুঝার দরকার নেই ভাই, আগে মুখস্থ কর। So, এই ব্যাপারগুলো এটা করো, ওস্তাদ লেভেলে যেতে পারবা। সালফার ডাইঅক্সাইডের মধ্যে পানি দিলে কি হয় কও? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। কেমনে হয় জানি না ভাই, সারা জীবন দেখছি বইয়ের মধ্যে এটাই লেখা। ঠিক আছে, এইভাবেই শেখো। সালফার ডাইঅক্সাইডের মধ্যে পানি দিলে কি হয় বলো? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। ওকে, ডান। এই তিনটা মনে রাখতে পারলে অনেক খেলা হবে। এখন নতুন ধরনের একটা অ্যাসিডের ক্লাসিফিকেশন শিখবো। আগে আমরা অ্যাসিডের দুইটা ক্লাসিফিকেশন শিখছিলাম অ্যাকর্ডিং টু সোর্স, সেটা ছিল অর্গানিক আর ইনঅর্গানিক অ্যাসিড, আর আরেকটা ছিল অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অক্সি অ্যাসিড আর হাইড্রো অ্যাসিড। আজকে একটা নতুন টাইপের শিখবো, ডিপেন্ডিং আপন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট ইট হোল্ডস। ওর মধ্যে কী পরিমাণে পানি বসে আছে। অ্যাসিডের মধ্যে পানি থাকে না, অ্যাসিড জিনিসটা তো আসলে ভেজা একটা জিনিস, ওটা ড্রাই ফর্মটা আজকে দেখলাম। তো অ্যাসিডের মধ্যে কী পরিমাণে ওয়াটার কন্টেন্ট নিয়ে এসে বসে আছে সেটার উপর ডিপেন্ড করে দুই টাইপের হবে। একটাকে আমরা বলবো হচ্ছে অর্থো অ্যাসিড। তোমরা কি এই নামটা আগে শুনছো? অর্থ, ORTHO, অর্থ। জি ভাই। ওকে, আমি শুনি অর্থো নাই। অ্যাসিড। ওকে, নো প্রবলেম, শোনাই দিব, প্রবলেম নাই। অর্থো অ্যাসিড। আর একটাকে আমরা বলি আর একটাকে আমরা বলি হচ্ছে নন অর্থো অ্যাসিড। নন অর্থ মানে কি? সে অর্থ না। সে অর্থ না তাহলে কি? অর্থ না ভাই, মানে আমরা বলি না মানুষ অমানুষ, ওরকম ব্যাপারটা। এ মানুষ আর ওটা মানুষ না, ও কি তাহলে কি? ও অন্য কিছু, জড় পদার্থ, নাহলে পশু, নাহলে পাখি, কিছু একটা। ও মানুষ না অন্তত, এটা আর কি। সো অর্থো অ্যাসিড কাকে বলে? অর্থো অ্যাসিড হচ্ছে কন্টেইনিং ওয়াটার মোর দ্যান ওয়ান মলিকিউল। এইটাকে আমরা বলবো হচ্ছে অর্থো অ্যাসিড, দ্য অ্যাসিডস হুইচ কন্টেইন মোর দ্যান ওয়ান মলিকিউল অফ ওয়াটার। আর নন অর্থো অ্যাসিড কাদেরকে বলবো? ওই যে ভাই অর্থ না সেই নন অর্থ। কিছু মনে হয় বোঝা নাই এইখানে, তাহলে কি বলা লাগবে কত? কন্টেইনিং ওয়াটার লেস, ওয়ান মলিকিউল অর লেস দেন ওয়ান মলিকিউল। ওয়ান অর লেস। মানে আমি বুঝাতে চাচ্ছি সমানও হইতে পারে, তাহলে এটার ইংলিশে কেমনে বলা উচিত? কন্টেইনিং ওয়াটার, লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। আচ্ছা আচ্ছা, লেস দ্যান অর, বুঝিস কিন্তু ভাই আমি ইংরেজি ভালো পারি না, ভুল ভাল করলে বলিস। লেস দ্যান অর ইকুয়াল, হইছে ভাই, আর পাইতেছি না, জায়গায় ধরে না, কি করতাম? ইকুয়াল টু ওয়ান মলিকিউল। মানে আপ টু ওয়ান মলিকিউল ইফ ইউ হোল্ড আপ টু ওয়ান মলিকিউল ওয়াটার, দ্যাটস অল রাইট। তোমাকে বলবো আমি নন অর্থ অ্যাসিড, তুমি অর্থ নাও। কিন্তু যখন তোমার মধ্যে ওয়ানের বেশি মলিকিউল ওয়াটার চলে আসবে, ইউ শুড বি কল্ড অ্যাজ অর্থো অ্যাসিড। যেমন ধরো H3PO4, বিকজ ইট হ্যাড কত মলিকিউল অফ ওয়াটার বলো তো? বলো। 1.5 molecules That's it. of water. হ্যাঁ, তাহলে তুমি অর্থো অ্যাসিড। তারপরে ধরো তোমার যদি আমি আর একটা অ্যাসিড দেখাই, H4SiO4, এরকম একটা অ্যাসিড আছে, তোমরা দেখবা এই সান্দু তো অর্থ, কারণ এর মধ্যে পানি আছে কতগুলো বলো তো? কতগুলা? দুইটা। দুইটা। তারপরে ধরো আর এক সান্দুকে দেখাই, আর এক সান্দুকেটা
H3AlO3, এগুলো তোমরা দেখো না, এই সমস্যা নেই, আস্তে আস্তে দেখবা। এইটাও তো অর্থ অ্যাসিড, তাই না? এরকম অনেক আছে আর কি। দাঁড়াও আর একটা দেখাই, মাথায় আসলেই মাত্র। H3AsO5, এটাও আর একটা অর্থ অ্যাসিড। সো ভুল লিখছি, H3AsO4 এটা। সো এইটাও একটা অর্থ অ্যাসিড। সো এবার তাহলে নন অর্থ অ্যাসিডে যদি যাই, দ্য ইনফেমাস সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অল অফ দেম আর নিরীহ ইনোসেন্ট জিনিসপাতি, এগুলো একটু গ্যাঞ্জাইম্মা জিনিস। সো এগুলোকে আমরা নাম দিচ্ছি হচ্ছে অর্থ, আর ওনাদেরকে তাহলে বলা লাগবে হচ্ছে নন অর্থ। বুঝতে কি পেরেছো? বোঝো নাই? ভাই তাহলে এটা তো মানে জাস্ট মানে এটা তো কেমিক্যাল ফর্মুলা থেকে বোঝা যায়, মানে এর সামনে তো 2 বা 3 এগুলা তো আর বসানো যাবে না, মানে এটা জাস্ট এক্সাক্ট ফর্মুলা থেকে বুঝতে মানে বসানো যাবে না মানে কি, আমি কেমিক্যাল ফর্মুলা দেখে বলে দিতে পারবো কি অর্থ আর কে নন অর্থ। বুঝতে পারছো? মানে কেমিক্যাল ফর্মুলা দেখেই ডিটেক্ট করা যাবে আর কি। বুঝেছো? ওকে, এখন আসো, এই অর্থ অ্যাসিড থেকে আমি আবার আর একটা অ্যাসিড বানাইতে পারি চাইলেই, যদি প্রয়োজন হয় আমাদের। সেই অ্যাসিডটার নাম কি জানো? সেই স্পেশাল ক্যাটাগরিটার নাম হইতেছে, এখানে লিখে দিই, এটা আবার ওর গায়ের মধ্যে ঢুকে গেছে কেন? নন অর্থ অ্যাসিড found by removing water from ortho acid, এটাকে বলা হচ্ছে মেটা অ্যাসিড। সো মেটা অ্যাসিড ইজ এ সাবক্লাস অফ নন অর্থো অ্যাসিড। এটার মানে কি বুঝছো কিছু? কি লিখেছি দেখো তো, বোঝো কিনা? জি ভাই। মানে বলতে চাইছি কি, অর্থো অ্যাসিডের মধ্যে তো পানি বেশি থাকে, ঠিক কিনা বলো তো? অর্থো অ্যাসিডের মধ্যে পানি বেশি থাকে না? ওই বেশি পানি থেকে যদি তুমি কিছু পানি বের করে দাও, বের করে দিয়ে যদি নতুন একটা অ্যাসিড বানাও যেটা অর্থ না, নন অর্থ, তাহলে ওই স্পেশাল নন অর্থ অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে মেটা অ্যাসিড। টেনশন লেনে কা নেই, দেখো বুঝে যাবা। এই যে মেটা অ্যাসিডস ফ্রম অর্থো অ্যাসিড। মেটা অ্যাসিড কেমনে বানাবো? তুমি একটা অর্থো অ্যাসিড আগে নাও, নিলাম ভাই H3PO4, সবচেয়ে পরিচিত আমাদের যেটা, এটা নেই। এইখানে কতগুলা পানি আছে বলো তো বাবারা, কতগুলা পানি আছে? 1.5। 1.5। So you just take a step to make the acid non-ortho. বলেন তো, এই অ্যাসিডকে নন অর্থ বানাইতে গেলে এর মধ্যে থেকে কতটুকু পানি বের করে দিতে হবে? ভাবো তো, মিনিমাম কতটুকু বের করতে one লাগবে? molecule মানে minimum 0.5। 0.5 না না না, মানে 0.5 0.5টা তো আর পানি তুমি বের করতে পারবে না, তোমার কমপক্ষে একটা পানি বের করা লাগবে। বুঝতে পারছো? জি ভাই জি। তাহলে একটা পানি যদি তুমি এর মধ্যে থেকে লাইচে বাইর করে দাও যে তুই চলি যা, তুই চলি যা, তোকে দিয়ে কাম নাই, তাহলে বাকি থাকে কি একটু গুনে গুনে বলো তো, বলো কি হবে? HPO2 HPO3। 3 HPO3 হ্যাঁ, এই সান্দুটা এখন কি আর অর্থ আছে বলেন তো? এটা কি অর্থ আছে? ইজ দ্যাট অর্থ? বলো। না ভাই। না না। তার মানে এটাকে তোমার বলা লাগবে কি, এটা একটা অর্থ অ্যাসিড, ঠিক আছে, বাট এটা তো অর্থ না। এই যে নন অর্থ অ্যাসিডটা, এটা জেনারেট করছে কোত্থেকে? অর্থ থেকে আসছে না? দ্যাটস ওয়াই দ্যাট শুড বি কল্ড অ্যাজ, কি জানো? মেটা অ্যাসিড মেটা অ্যাসিড। এটাকে আমরা বলি মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিড। তাহলে আমাকে একটু বলেন তো, ওই সান্দুটার নাম কি বলা লাগবে বলো? ভাই অর্থোফসফরিক অ্যাসিড। এর নামের শুরুতে আমরা বলে দিব ইনি হচ্ছেন একটা অর্থ অ্যাসিড ছিল। এই কারণে এই নামটা তোমরা ছোটবেলায়, আমি জানি না, কোনো নোটে গাইডে কোথাও হয়তোবা দেখছো অর্থোফসফরিক অ্যাসিড বলে এটাকে ডাকে। কারণটা হয়তোবা বলতো না, কারণটা হচ্ছে এটা, বিকজ দ্যাটস অ্যান অর্থ অ্যাসিড। অর্থ অ্যাসিড থেকে তাহলে মিনিমাম একটা অ্যামাউন্টের ওয়াটার রিমুভ করতে হয়, বের করে দিতে হয়। বের করে দিলে আমরা কি পাই বলো তো? মেটা অ্যাসিড পাই। বুঝাচ্ছো? ধরো সালফিউরিক অ্যাসিড। মিনিমাম মানে মিনিমাম 0.5 ওয়াটার মলিকিউল বের করা মানে কেন সম্ভব না? কারণ তাহলে তো মানে যদি বের করা যেত তাহলে তো 1 ওয়াটার মলিকিউল থাকতো ওইটাতে। হাফ মলিকিউল, এটা তো হয় না রে বাবা। তুই হাফ মলিকিউল পানি বের করবি কেমনে? মানে কমপক্ষে তুমি ওটা স্ট্রাকচারালি চিন্তা করো, তাহলে বুঝবা যে কমপক্ষে আমার একটা হাইড্রোজেন লাগবে আর একটা হাইড্রোক্সিল বের করে দেওয়া লাগবে এখান থেকে, তাইলেই তো একটা পানি বের হয়। কিন্তু আমি হাফ মলিকিউল ওয়াটার বের করছি, এই কথার মানে কি? এটা তো কোনো মানে নাই।
বুঝো নাই? একটা হাইড্রোজেন বের করছি, তোমার তো যদি ফর্মুলা শুধু হাইড্রক্সিল বা শুধু হাইড্রোজেন বের হয়, ওইটা তো সম্ভব না রে পাগল। এইগুলা তো তুমি আয়নিক রিয়াকশন বলতেছো, আয়নিক রিয়াকশন তো অন্য জিনিস, এইখানে না। মানে তুমি চিন্তা করো, তুমি ধরো তোমার কাছে একটা আমি কি দিছি, একটা গাড়ি দিছি, 4 চাকার একটা গাড়ি দিছি, দিয়ে বললাম এখান থেকে তুমি কোনো একটা ভেহিকেল বের করে দাও, এখান থেকে কি বের করবা? 2 চাকার একটা সাইকেল বের করো কমপক্ষে, আর একটা ভেহিকেল বের করতে বলছি তো। মানে তুমি তো একটা সিঙ্গেল চাকা খুলে বের করে দিতে পারো না, মানে ইট গিভস ইউ নাথিং। মানে ওইখান থেকে অন্য কিছু একটা, কোনো একটা প্রোডাক্ট বানাইতে হবে, বুঝতে পারছো কি আমার কথা? হাফ মলিকিউল পানি বের করা যাবে না। ওকে, তারপরে আমরা আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও খোলাসা হবে। ধরো তোমার কাছে ছিল হচ্ছে, লেটস সে, ওমা, তোমার কাছে ছিল হচ্ছে H3AS, না ওটা বেশি কমন হয়ে যায়, ধরো H4SiO4 ছিল। এটা কি একটা অর্থো অ্যাসিড নাকি না বলো তো? এটা জি ভাই, এটা অর্থো অ্যাসিড। অর্থো অর্থো অ্যাসিড। তাহলে বলো তো, এখন ভাবো এখান থেকে মিনিমাম কতটুকু পানি বের করলে এটাকে আর অর্থ বলে ডাকা যাবে না? বলেন তো কত মলিকিউল পানি বের করা লাগবে? 1 মলিকিউল পানি। 1 মলিকিউল বের করলে, মানে এখন তো 2 মলিকিউল পানি আছে, তাহলে 1 মলিকিউল বের করে দিলে থাকবে তো আর একটা। তো 1 মলিকিউল থাকলে কিন্তু তাকে অর্থ আর বলা যায় না, ঠিক আছে না? একের বেশি পানি থাকা লাগে। সো 1 মলিকিউল বের করে দিলে গুনে গুনে বলো কি থাকে, তাহলে বাকি আর H2, তারপরে বলো SiO3। O3, দ্যাটস ইট। এইটাকে আমরা তখন বলবো কি? মেটা অ্যাসিড। এখন মেটা কি অ্যাসিড বলো, এটার নাম কি ছিল? এটার নাম কি? বলো বলো বলো, বলতে পারতে হবে। এটা সিলিকন থেকে, এটা ফসফরাস ছিল বলে ফসফরিক অ্যাসিড, সালফার থাকলে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন থাকলে নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে কি ছিল? সিলিকন ছিল। এটা কি সিলিসিক অ্যাসিড? সিলিকিক বলে, সিলিকিক। সিলিকন থেকে নামটা আসছে, সিলিকিক, বুঝেছো? তাহলে এটা হচ্ছে অর্থোসিলিকিক অ্যাসিড। তাহলে ওই সান্দু কি হবে কত? মেটাসিলিকিক অ্যাসিড। মেটাসিলিকিক অ্যাসিড, দ্যাটস ইট। সহজ জিনিস। এখন তাহলে আমাকে একটু বলো তো, সালফিউরিক অ্যাসিডের কথা যদি আমি বলি তোমার, H2SO4, এটা কি অর্থ নাকি মেটা বলো? H2SO4 অর্থ নাকি মেটা? ভাই এটা তো নন অর্থো অ্যাসিড। দ্যাটস দ্য ফ্যাক্ট, এটা নন অর্থ। এটা অর্থ তো না বটেই, এবং এটা কোনো অর্থ থেকেও জেনারেট করা নাই। তাহলে এটা আমি মেটা কেন বলবো? মেটা হইতে গেলে ইউ মাস্ট নিড টু কাম ফ্রম অর্থ। অর্থ থেকে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসোসিয়েট করলে বা বের করে দিলে তারপরে যেটা থাকে তাকে বলা হচ্ছে মেটা অ্যাসিড। বুঝতে পারছেন কি আমার কথা? ভাই জানা। এখন মনে করেন যে কোনো অ্যাডমিশন টেস্টে বা ধরুন যে কলেজে কোনো পরীক্ষায় যদি মানে এরকম এমসিকিউ আসে যে which one of the following is a মেটা অ্যাসিড, এখন যদি এখানে সালফিউরিক অ্যাসিড যদি দেওয়া থাকে, এটা কিভাবে বুঝবো যে এটা আসলে মানে মেটা অ্যাসিড না, মানে অন্য কোনো অর্থো অ্যাসিড থেকে জেনারেট হয় নাই? তুই তো মানে ধরো এটার মধ্যে পানি অ্যাড করে দেখো না কি হয়। যদি এটা মেটা হইতে হয় তাহলে এর মধ্যে পানি অ্যাড করলে তো আমি পাবো এর অর্থ ফর্মটা কি। কারণ কি, অর্থ থেকে পানি বের করলে আমার মেটা পাওয়া যায়, তাহলে মেটার মধ্যে পানি দিলে তো আবার আমার ওটা পাওয়ার কথা। এর মধ্যে পানি অ্যাড করে দেখো তো, যে জিনিস পাও তার কোনো কিছু জীবনে চোখে দেখছো কিনা? কি হবে? H4SO কত 5, এটা কি? বুঝছো আমার কথা? ভাই এটা তো এক্সিস্ট করে না না? হ্যাঁ ওইটাই আর কি। সো তোমার চেনা জানা জগতের ভিতর থেকেই পাবা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে চলেন। এখন ঘটনা হচ্ছে একটা বিশেষ ঘোষণা অ্যাবাউট অর্থো অ্যান্ড মেটা অ্যাসিড। অর্থো অ্যাসিডস ডোন্ট রিয়াক্ট উইথ বেজ ডিরেক্টলি বিকজ দে হ্যাভ গট সো মাচ ওয়াটার ইন দেম, দে আর সো হেলদি অ্যান্ড মোটা গোটা। তাহলে কী হয় জানো? অর্থো অ্যাসিড সরাসরি তো বেজের সাথে রিয়াক্ট করে না, বাট অর্থ থেকে যখন মেটা ফর্ম হয় ওই মেটাটা রিয়াক্ট করে। কিছু বোঝো নাই? অর্থো অ্যাসিড থেকে ওয়াটার ডিসোসিয়েট করে, মানে তুমি এভাবে চিন্তা করো, তোমার নানা বিয়ে করতে চায়, আমার কাছে আসছে, বলছে যে দাদা একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। তো আমি বলছি তুই এত মোটকা কোটকা, তোর বিয়ে শাদী হবে না, তুই কী কর, তুই জিমে যায় পানি কমা, শরীরের তেল চর্বি কমানির পরে তারপরে তার বিয়ে শাদী হয়েছে। ব্যাপারটা এরকম। অর্থো অ্যাসিডের মধ্যে অনেক বেশি ওয়াটার কন্টেন্ট থাকে, ইট ডাজেন্ট পার্টিসিপেট ইন দ্য রিয়াকশন ডিরেক্টলি, বাট ইট ফর্মস মেটা অ্যাসিড এট ফার্স্ট, দেন দ্যাট মেটা অ্যাসিড গোজ টু রিয়াক্ট উইথ দ্য বেজ। এটা হচ্ছে সিস্টেম আর কি। এটাই বলছে অর্থো অ্যাসিড রিয়াক্ট উইথ দ্য বেজ আফটার ইট গেটস কনভার্টেড টু মেটা অ্যাসিড। তবে একটা মাত্র এক্সেপশন আছে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে অনলি এক্সেপশন। সেটা কি? তোমাদের সবচেয়ে পরিচিত অর্থো অ্যাসিড কোনটা বলো? জীবনে প্রথম। H3PO4। হ্যাঁ, ওই এক পিস ভদ্রলোক যিনি অর্থো অ্যাসিড হওয়া সত্ত্বেও ডিরেক্টলি বেজের সাথে রিয়াক্ট করে। ও ছাড়া বাকি যত অর্থো অ্যাসিড আছে সবগুলো করবে কি, আগে মেটা ফর্ম করবে, মেটা যায় বেসিক্যালি বেজের সাথে রিয়াক্ট করবে। এটা হচ্ছে নিয়ম আর কি। আশা করি বুঝেছো। চলো এবার
ক্লাসিফিকেশন অফ অক্সাইডস, এটা আমাদের আজকের ক্লাসের মনে হয় লাস্ট টপিক, ক্লাসিফিকেশন অফ অক্সাইডস। সো অক্সাইড আসলে অনেক প্রকার হয়, অনেক প্রকার, ডিপেন্ডিং আপন সো মেনি ফ্যাক্টরস। তার মধ্যে খুব জরুরি কতগুলো জিনিস বলবো, তার আগে একটু দ্রুত বলে দেই। দ্যাট ক্যান বি অ্যাসিডিক অক্সাইড, নাম শুনছো নিশ্চয়ই, বিকজ দে ফর্ম অ্যাসিড আফটার ডিজলভিং ইন ওয়াটার। আর একটা কী হইতে পারে তাহলে বলেন তো? বেসিক অক্সাইড। বলো আর কি কি হইতে পারে? অ্যাসিডিক, বেসিক। অ্যাম্ফোটেরিক অক্সাইড। আচ্ছা, অ্যামফোটেরিক অক্সাইড তার মানে কি দুইটাই ফর্ম করে, তাই না? ওয়াটার ডিজলভ হয়ে দুইটাই ফর্ম করে। আর কি হইতে পারে? এই গরু জানে না এগুলা। নিউট্রাল অক্সাইড নাম শুনছো? না ভাই। কেন? ওইটা পানিতে ডিজলভ হয়ে কোনো কিছুই তৈরি করে না, মানে অ্যাসিডও বানায় না, বেইজও বানায় না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নিউট্রাল অক্সাইড। আচ্ছা, এর বাইরে আর কি কি শুনছো? কও, শুনছো আরো অনেক কিছু, মনে পড়তেছে না তোমরা। আচ্ছা, 5 নাম বলি। জেনারেল অক্সাইড নাম শুনছো? তাহলে কি ওই পারঅক্সাইড, হাইপারঅক্সাইড, ওই সুপারঅক্সাইড ওইগুলো ইনক্লুডেড? জি স্যার। তাহলে বলবো এখানে পারঅক্সাইড। তাহলে তারপরে কি বলবো বলো তো? সুপার অক্সাইড। সুপারঅক্সাইড। আর কি আছে বলো? তাহলে এই রিলেটেড একটা জিনিস হচ্ছে সাব অক্সাইড। আমি কিন্তু এলোমেলো করে লিখতেছি না, গুছায় লিখতেছি। এই চারটা এক ক্যাটাগরির, এই চারটা আর এক ক্যাটাগরির। এই চারটা হচ্ছে ডিপেন্ডিং আপন অ্যাসিড বেস প্রপার্টি, এই চারটা হচ্ছে ডিপেন্ডিং আপন অক্সিজেন রেশিও। এরকম আর কি বিভিন্ন ইস্যুর উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করা যায়। বলো এর বাইরে আর কি কি শিখছো, আর কি কি জানো? অ্যাসিড বেস প্রপার্টি, তারপরে অক্সিজেন কন্টেন্ট বা অক্সিজেন রেশিও। আর ভাই এখানে কি কার্বক্সাইড বলে কিছু হবে? কার্বক্সাইড। আল্লাহ, এ কোথায় ভাই চাপবো? আমি তো কোনোদিন নামও শুনি নাই। কার্বক্সাইড আবার কি? কার্বোরেটর শুনছি। আচ্ছা, তারপরে দেখো আরও জিনিস আছে, তোমরা হয়তো বা নাম শুনো নাই, শুনে যাবা পরে। কত নাম্বার গেল? 8। 9 নাম্বার ধরো যে বললাম তোমাকে মিক্সড অক্সাইড। নাম শুনছো? মিক্সড অক্সাইড। ভাই এটাকে কি মিক্সড অক্সাইড নাকি ডাবল অক্সাইড, কোনটা বলা বেটার? না, ডাবল অক্সাইড না, মিক্সড অক্সাইড। ডাবল অক্সাইড বলে কিছু নাই, ডাবল সল্ট আছে। আচ্ছা, তারপরে তোমরা নাম শুনেছ সেসকুই অক্সাইড? না ভাই। সেসকুই অক্সাইড, এরকম নানান তাল বাহানার জিনিস আছে, বুঝলে? তো আর যাইতেছি না, মানে মোট কথা হচ্ছে আমার এখন যেটা লাগবে আমি শুধু ওইটুকু নিয়ে কথা বলতেছি। আমাদের কাজে লাগবে হচ্ছে এই চারটা। এখন আপাতত এই মুহূর্তে আমাদের কাজে লাগবে অ্যাসিড বেস প্রপার্টির উপর ডিপেন্ড করে। সো তাহলে অ্যাসিড বেস প্রপার্টির উপর ডিপেন্ড করে তো 4 প্রকার আমাদের। ওই চারটা যদি আমি একটু কপি করে নিয়ে আসি, সময় বাঁচবে। এই চারটা, তাহলে এই চারটার কাহিনীটা কি আসলে? এই চারটার কাহিনী হইতেছে, কাকে আমরা আসলে অ্যাসিডিক অক্সাইড বলি বলো তো? কাকে বলি যে আসলে ওয়াটার ডিজলভ হয়ে কি তৈরি করে বলেন তো? অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, ও যদি ওয়াটার ডিজলভ হয়ে অ্যাসিড তৈরি করে তাহলে তাকে আমরা বলি বেসিক্যালি অ্যাসিডিক অক্সাইড। যদি কেউ ওয়াটার ডিজলভ হয়ে কি তৈরি করে কত? বেস তৈরি করে, তাকে আমরা বলি বেসিক অক্সাইড। আর এই বস্তু ওয়াটার ডিজলভ হয়ে কি তৈরি করে কও? অ্যাসিড। অ্যাসিড আর বেস দুইটাই তৈরি করে। দুইটাই তৈরি করে এটা ভুল কথা, যে কোনো একটা মানে তৈরি করে। যখন যার সাথে রিঅ্যাক্ট করতেছে মানে তার অপোজিট, ডিপেন্ডিং আপন ওই সিস্টেমের মধ্যে আর কে আছে, অন্য আর একজন কে আছে, তার উপরে ডিপেন্ড করে সে প্রোডাক্ট তৈরি করে। আর নিউট্রাল অক্সাইডের সাথে পানি দিলে কি হয় বলো তো? বলো। কিছুই হয় না, মানে ওইখানে কোনো রিয়াকশনই হয় না। সো এইটা আর কি। এখন এই অ্যাসিডিক অক্সাইডগুলো আমরা ইউজুয়ালি দেখছি, অ্যাসিডিক অক্সাইডগুলো কারা হয় জানো? আমরা অবজার্ভ করছি অ্যাসিডিক অক্সাইড হয় হচ্ছে নন মেটালিক অক্সাইডগুলো, নন মেটালিক। তাহলে আমি একটু লিখে দেই, এটা হচ্ছে নন মেটালিকগুলো হয়। মেটালিক বানান কি ডাবল এল নাকি একটা এল? ডাবল এল। ডাবল এল। আচ্ছা, নন মেটালিক অক্সাইডগুলো দেখা যায় এরকম হয়। বেসিক অক্সাইড কারা হয়? এটা হচ্ছে মেটালিক অক্সাইডগুলো হয়। মেটালিক অক্সাইডগুলোকে আমরা দেখছি বেসিক হইতে। আচ্ছা, অ্যামফোটেরিক কারা হয়? এটাও দেখা যায় যে মেটালিকগুলো হয়। মেটালিক, তবে সেই মেটালগুলো আবার বেশি একটা স্ট্রং না, বলদ মার্কা মেটাল, মানে মেটাল হিসাবে প্রপার্টি দুর্বল। নিউট্রাল অক্সাইড কাদেরকে হইতে দেখা যায় জানো? নন মেটালিকগুলো।
নন মেটালিকগুলো। তবে এবার আবার মনে করাই দিলা, থ্যাংক ইউ, সেটা হচ্ছে এই অ্যাসিডিক অক্সাইড হচ্ছে দুই ধরনের জিনিসটা হয়, নন মেটালিকগুলোও হইতে পারে আবার সাব মেটালিকগুলোও হইতে পারে। সাব মেটালিক, MET, আচ্ছা বুঝে নিও, সাব মেটালিক বা নন মেটালিকগুলো হচ্ছে অ্যাসিডিক ফর্ম করে। দিস আর জাস্ট আওয়ার অবজারভেশনস। এখন এই জিনিসটা মনে রাখতে অনেকে পাগল হয়ে যায়, পাগল হওয়ার কিছু নাই, খুবই সহজ। আমাকে শুধু একটা অ্যাসিডের কথা বলো যেটা তোমার সবচেয়ে পরিচিত, সবচেয়ে সহজ লাগে, খুব সহজ একটা অ্যাসিডের কথা বলো। HCl। HCl, ডান। অন্য কোনোটা বলতে চাও বলো, আর একটা অ্যাসিড বলো, সহজ বলো। H2SO4। ঠিক আছে, আর লাগবে না, বেশি চিন্তা করা লাগবে না। তুমি বলো তো এই পুরোটার মধ্যে, এই দুইটার মধ্যেই মানে মেটাল আছে খুঁজে পাও, দেখো তো একটু হারিকেন জ্বালায় দেখো তো আছে নাকি? না ভাই। না। নন মেটাল, এর সব জায়গায় নন মেটাল। তার মানে তোমার বোঝা উচিত এই নন মেটালের চরিত্রই হইতেছে কেমন বলেন তো? অ্যাসিডিক। বোঝো না এই ব্যাপারটা? নন মেটাল জিনিসটাই হচ্ছে অ্যাসিডিক। ইভেন এটা তোমাদেরকে আগে একদিন আমি প্রথম দিকে বলছিলাম, প্রথম দিককার কোনো একটা ক্লাসে ছেলে আর মেয়ে দিয়ে বুঝাইছিলাম, মনে করে দেখো। আচ্ছা ভাই, এবার বলছি। আমাকে একটা বেইজের নাম বলো, সবচেয়ে পরিচিত তোমার যে অ্যালকালি বা বেইজ আছে বলো, এক পিস বললে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা আর একটা বলো যদি ভালো লাগে, যে কোনো একটা বলো। পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, আমার একটা ভালো লাগছে, দেখো ধরো তোমার বললাম ক্যালসিয়াম অক্সাইড, লাইম, যেটা মন চায় বলো, বলিই দেখো না, তুমি খালি বলিই দেখো ইতাকো, মানে সবগুলোর স্ট্রাকচারের শুরুতে কি আছে দেখতে পাচ্ছ বলো তো? মেটাল। মেটাল। মেটাল ছাড়া তুমি বাবা বেইজ পাবা না, পাবা না কেন? অ্যামোনিয়া একটা বেইজ, ওইখানে তো মেটাল নাই, কিন্তু ওইখানে আবার মেটালের মতো প্রপার্টি দেখানোর একটা বস্তু আছে, সেটা কি জানো? লোন পেয়ার ইলেকট্রন। ইলেকট্রন ডোনেট করা কাদের প্রপার্টি? মেটালদের প্রপার্টি না? সো ওইখানে ইলেকট্রন ডোনেট করার মতো একটা সিমিলার জিনিস আছে। আমার কথা কি বুঝতে পারছেন? ভাই অ্যামোনিয়াকে কি আসলে কি মানে বেস বলা যায় নাকি বেসিক প্রপার্টি আছে? ওটা মানে বেইজ, ওটা খুব বিখ্যাত বেইজ। আচ্ছা ভাই। পড়বা, এটা আমরা পড়বো লুইস কনসেপ্ট যখন দেখবো আর কি। সো ঘটনা হচ্ছে তোমার তো এখন মনে রাখা সহজ হয়ে গেছে, বেসিক ব্যাপার স্যাপার মানে মেটালিক ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? অ্যাসিডিক ব্যাপার স্যাপার মানে হচ্ছে নন মেটালিক ব্যাপার স্যাপার, বুঝিয়েছো? বোঝা না, মনে রাখতে হবে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে, সো এইগুলো জানি আমাদের কি মজাটা হইলো, আমাদের অনেক মজা হইলো। এই জিনিসটা কেমনে শিখবাম, মুখস্থ করবা জানি না। নন মেটালিক অক্সাইড হইলে সেটা হবে কি, হয় অ্যাসিডিক, এটা তাদের ফার্স্ট প্রায়োরিটি, অথবা হইতে পারে নিউট্রাল। বেস মেটালিক অক্সাইড যদি হয় তাহলে এদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু বেসিক, অথবা হইতে পারে কি অ্যামফোটেরিক। একটু আগে লিখছিলাম আমি, খেয়াল করে দেখো, এই যে নন মেটালিক অক্সাইড যারা, তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অ্যাসিডিক হওয়া, অথবা আরেকটা হইতে পারে সেটা কি বলুন তো, নিউট্রাল। আর মেটালিক অক্সাইড যারা, তারা হইতে পারে হয় বেসিক, নাহলে কি বলুন তো, অ্যামফোটেরিক। বুঝিয়াছো? বোঝা না? জি ভাই। মনে রাখবা, কেমনে পারবা আমি জানি না। আর সেমি মেটালিক যে অক্সাইডগুলো, সেমি মেটালের যে অক্সাইডগুলো, তারা বেসিক্যালি কী হয় বলেন তো, অ্যাসিডিক হয়। সো এই জিনিসটা বাংলায় পড়াইলে অনেক সহজে মনে রাখা যায়। যেমন ধরো নন মেটালের বাংলা কি, অধাতু, জানো এটা? বাংলা জি তোমরা ভাই। তোমরা জানো না, তাও একটু বলে দেয় আর কি, অনেকেই আছে বাংলা সহ পড়ে তো কাজে লাগতে পারে, অধাতু বলে আর কি। আর অ্যাসিডিককে বাংলায় কি বলে, অম্লধর্মী বা অম্ল। তো দেখো এটা মনে রাখা খুব সহজ, অতে অম্ল, অতে কি বল, অধাতু। সো এটা বাংলা ভার্সনের পোলাপানদের জন্য একটু সহজ কবিতা আর কি, কিন্তু ইংলিশ ভার্সনের আমার কাছে কোনো কবিতা নাই, তোমরা যদি বানাইতে পারো আমার একটু দিও, খুব কাজে লাগবে। ওকে, সো এই যে অ্যাসিডিক অক্সাইড ফর্মস অ্যাসিড আফটার রিয়াক্টিং উইথ ওয়াটার, বেসিক অক্সাইড ফর্মস বেস আফটার রিয়াক্টিং উইথ ওয়াটার, অ্যামফোটেরিক অক্সাইড ফর্মস বোথ অ্যাসিড অ্যান্ড বেস আফটার রিয়াক্টিং উইথ ওয়াটার ডিপেন্ডিং আপন হু ইট ইজ অ্যাডেড টু, মানে এর মধ্যে আর কি আছে। আর নিউট্রাল অক্সাইড ডাজেন্ট ফর্ম অ্যাসিড অর বেস আফটার রিয়াক্টিং উইথ ওয়াটার। সহজ জিনিস। এই তো আজকের ক্লাসের পড়াশোনা এইটুকুই, এরপর আর যাওয়া যাবে না, বাকিটা আগামী ক্লাসে। আজকে অনেক দেরি হয়ে গেছে, 9টা 2 বাজে, আবার বাংলা ভার্সনের ক্লাস আছে। সো ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করবো না, তবে তোমরা একটা কাজ করবা। এই যে দেখো মেটালিক অক্সাইডগুলো কি দুইটা প্রপার্টির হইতে পারে, আইদার দ্যাট ইজ বেসিক অর অ্যামফোটেরিক। তবে তাদের ফার্স্ট প্রায়োরিটি কোনটা হওয়া বলো, বেসিক হওয়া নাকি অ্যামফোটেরিক হওয়া? বেসিক। বেসিক। অ্যামফোটেরিক অক্সাইড যেগুলা, এইগুলা অল্প কয়েকটা হাতে গোনা আছে, এইগুলাকে যদি একটু মনে রাখতে পারো তাহলে বাকি যত মেটালের যত অক্সাইড সব হচ্ছে বেসিক হবে। যেমন ধরো অ্যামফোটেরিক অক্সাইড খুবই কমন কতগুলো জিনিস, যেমন জিঙ্ক অক্সাইড, আজকেই ক্লাসের শুরুতে দেখাইছিলাম। তারপরে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কিন্তু একটা অ্যামফোটেরিক অক্সাইড। তারপরে হচ্ছে তোমার লেড মনো অক্সাইড, তারপরে হচ্ছে স্ট্যানাস অক্সাইড, এইগুলো হচ্ছে তোমার অ্যামফোটেরিক অক্সাইড। হ্যাঁ, তারপরে আরও কি কি জানি আছে কয়েকটা, মানে S2, হ্যাঁ B2O3, না B2O3 আবার তোমার অ্যাসিডিক। এই যে তালিকাটা আছে বাবা, এটা একটু মনে রাখা লাগবে, বেশি কঠিন না, তবে লাস্টের দিকেরগুলো তেমন একটা কাজে লাগে না। এই প্রথম দিককারগুলো এই পর্যন্তই যদি পড়ো প্রথমে, এই যে এইগুলা, এইটুকু পড়লে তোমার এইচএসসি শেষ হয়ে যাবে।
এইচএসসিতে এর বেশি লাগে না। এইটুকু হচ্ছে এইচএসসির জন্য, আর এর নিচের অংশটুকু অ্যাডমিশনের জন্য লাগবে। অ্যাডমিশন বলতে তা আবার সব অ্যাডমিশনের জন্য না, এইটুকু লাগবে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, বুঝেছো? আর কোথাও লাগে না, মানে এই জিনিস আমরা বহু বছরের অভিজ্ঞতায় দেখছি। এইটুকু বেসিক্যালি অ্যাডমিশনের জন্য লাগবে, আর ওটা তোমার এইচএসসির জন্য। শিখে রাখতে পারলে তো ভালো, আগে অবশ্যই শেখা উচিত, চেষ্টা করো, চোখে দেখে রাখলেই কাজ হবে আর কি। আচ্ছা, কিছু স্যাম্পল কোয়েশ্চেন, এটা আমরা আগামী দিন করবো না, আজকে না করি, আজকে একেবারেই ঠাসাঠাসি হয়ে যাচ্ছে, সময় নেই, ঠিক আছে বন্ধুগণ? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক, হ্যাঁ? ভাই একটা কোশ্চেন ছিল বলো। ভাই, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এটা কি শুধুমাত্র অ্যাকুয়াস মিডিয়ামে হয়? মানে আপনি তো মানে আগে বলেছিলেন যে মানে শুধুমাত্র অ্যাকুয়াস মিডিয়ামে না, মানে গ্যাসিয়াস মিডিয়ামে হয়, তাহলে ওইটা কি মানে পরবর্তীতে আলোচনা করবেন ওটা? হ্যাঁ হ্যাঁ, এখন ফাউন্ডেশনে করবো না, ওটা আপাতত জেনে রাখো, যে কোনো মিডিয়ামে হইতে পারে। বাট তোমরা ছোটোবেলায় যে বিক্রিয়াগুলো দেখছো, যে রিয়াকশনগুলো এখনও পর্যন্ত আমরা কথা বলতেছি, এগুলো মোস্টলি হচ্ছে অ্যাকোয়াস সলিউশনের রিয়াকশন, বাট ইট ক্যান হ্যাভ সো মেনি ডিফারেন্ট অপশনস, হইতে পারে। ভাই ফাউন্ডেশন ক্লাসকে আপনি 10টায় নেবেন এক্স্যাক্টলি? না, লাগবে না মনে হয়, লাগবে না। মানে ধরো যে তুমি যদি এইচএসসি 27-এর ক্লাসগুলো দেখো, ওদের ওইখানে অনেক কিছু ভেঙে ভেঙে আমার বোঝানো লাগছিল, কিন্তু কেমনে জানি 28-এর তোমাদের যেসব বন্ধুরা আছে বাংলা ভার্সনের, ওটা দেখলাম যে আগেরটা দেখে আসছিল মনে হয়, এই কারণে এইখানে আর অনেক কিছু কম বোঝানো লাগছে আমার। সো আজকেই যে আমি স্লাইড বানাইছি, আজকেই 9 নাম্বার ক্লাস ওদের, তোমাদের চেয়ে এই যে 3টা ক্লাসের গ্যাপ মাঝখানে, 3টা না 2টা ক্লাসের, তো আজকেই দেখলাম যে ওদের সব শেষ। সো আগামী ক্লাসটা দিব, যদি কারো কোনো প্রশ্ন থাকে এটার জন্য, না থাকলে হয়তো বা একদিন গ্যাপ দিয়ে তোমাদের সাথে ম্যাচ করে তারপরে একসাথে আমরা মেইন বইতে যাব আর কি, বুঝেছো? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ আবার কবে, দেখা যাক তোমাদের পরবর্তী ক্লাস। ওরে বাবা, আজকে ক্লাসে আরও কত কন্টেন্ট ঢুকাইছিল। 8 তারিখে ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।